আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে 4 নম্বর চ্যাপ্টার তড়িৎ প্রবাহের চৌম্বকীয় চৌম্বকত্ব। ওকে, তো এটা মেবি তোমাদের শর্ট সিলেবাসের বাইরের একটা চ্যাপ্টার আর কি। তো ম্যাক্সিমাম স্টুডেন্টও হয়তো আজকে প্রথম পড়বা। আর এই চ্যাপ্টার একটু সূত্র বেশি আছে আর কি। ঠিক আছে, এই চ্যাপ্টার একটু সূত্র বেশি। আহ, সূত্র বেশি থাকার সুবিধাও আছে, অসুবিধাও আছে। অসুবিধা হলো যে সূত্র অনেকের মনে থাকে না। ঠিক আছে, আর সুবিধা হলো যে সূত্র মনে থাকলে সম্পর্কগুলা, বৈশিষ্ট্যগুলো এমনি পারা যায়, তাই না? বৈশিষ্ট্য সম্পর্কগুলো আলাদা করে মুখস্থ করা লাগে না, পর অনেক কমে যায় আর কি। কিন্তু সূত্র মনে রাখাটাই আসল। ওকে, তো যারা ক্লাসে যুক্ত আসো একটু কমেন্ট করে আমাকে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। যদি আমার কথা ক্লিয়ার শোনা যায় এবং স্ক্রিনটা ঠিক মতো দেখা যায়, বলো যে ভাই সব ক্লিয়ার আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, তো আশা করি সব ক্লিয়ার আছে। যদি কথা, ওকে, যেহেতু সব ক্লিয়ার আছে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আর যদি ক্লাসে কোনো প্রবলেম হয় তাহলে একটু কমেন্ট করে জানাই দিও যে ভাই কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না বা অন্য কোনো প্রবলেম। ঠিক আছে, ওকে, চলো শুরু করি। দেখো সূচনাতে একটা কথা বলছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, একে বিদ্যুৎ প্রবাহের চৌম্বকক্রিয়া বলে। ঠিক আছে, ডেনমার্কের, দেখো, কোপেনহেগেনের বিখ্যাত পদার্থবিদ হান্স ক্রিশ্চিয়ান, দেখো, ওয়েরস্টেড বিদ্যুৎ প্রবাহের চৌম্বকক্রিয়া আবিষ্কার করেন। তাহলে তোমাকে এখান থেকে প্রশ্ন করবে যে বিদ্যুৎ প্রবাহের চৌম্বকক্রিয়া আবিষ্কার করেন কে? কে হয় ভাইয়া? ওয়েরস্টেড। বিদ্যুৎ প্রবাহের চৌম্বকীয় আবিষ্কার করেন কে? ওয়েরস্টেড। এখন এই জিনিসটা যদি তোমাকে একটু বুঝাই যে আসলে ও কী বুঝাইতে চাইছে, ও বুঝাইতে চাইছে বিষয়টা এরকম যে যদি দেখো কোনো একটা পরিবাহীর মধ্যে, এটা একটা পরিবাহীর মধ্যে তুমি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত করলা, ঠিক আছে, তাহলে আলটিমেটলি হয় কি, এই ক্ষেত্রে একটা আম, দেখো এরকম একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ঠিক আছে, যা অন্যান্য বস্তু কী করে, আকর্ষণ করে। তো এটা আসলে বলছে যে যখন তুমি একটা পরিবাহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করবা তখন কি হবে, একটি নির্দিষ্ট অবস্থা বা নির্দিষ্ট জায়গা জুড়ে এক ধরনের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ঠিক আছে, ওকে, বিদ্যুৎ প্রবাহের এই চৌম্বকটা আবিষ্কার করেন কি ভাইয়া? ওয়েরস্টেড। ঠিক আছে, ওকে, এখানে আর কিছু লাগবে না। এই যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ঠিক আছে, আলটিমেটলি চৌম্বক ক্ষেত্র আবিষ্কার করেন কে? ওয়েরস্টেড। একই কথা বলছে। ওকে, তারপরে দেখো এখানে আসো, ওয়েস্টেডের পরীক্ষা। ঠিক আছে, তো তোমরা তো যেহেতু এইচএসসি দিচ্ছ না, তোমরা দিচ্ছ অ্যাডমিশন, তো তোমাদের নিশ্চয়ই বলবে না যে ওয়েস্টেডের পরীক্ষা বর্ণনা করো, ব্যাখ্যা করো, এরকম কিছু বলবে না। তোমাকে শুধু জানতে চাইতে পারে যে ওয়েস্টেডের পরীক্ষা থেকে আমরা কী জানতে পারি, বা ওয়েস্টেডের পরীক্ষা সম্পর্কিত নিচের কোন তথ্যটি ভুল বা নিচের কোন তথ্যটি সঠিক, আমাদের সেটা জানা লাগবে। ঠিক আছে, তো আমরা শুধু সিদ্ধান্তগুলো একটু পড়বো। ঠিক আছে, দেখো সিদ্ধান্তগুলো একদম ইজি। ঠিক আছে, একবার করে আমরা পড়ি, দেখি কি বলছে। দেখো প্রথমে বলছে যে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ঠিক আছে, ওই মাত্র যেটা বললাম। ঠিক আছে, যে একটা পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ করলাম আই অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবং কী হলো, এক্ষেত্রে একটা কি সৃষ্টি হলো, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো। ঠিক আছে, ওকে, এবং এই চৌম্বক ক্ষেত্রর দিক নির্ভর করে যে বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত করা হয়েছে তার উপরে। ঠিক আছে, এদিকে প্রবাহিত করলে ধরে যে এদিকে ঘুরতেছে, মানে এইদিকে হয়েছে হলো তোমার চৌম্বক ক্ষেত্র। ঠিক সেমভাবে যদি বিদ্যুৎটা এই দিকে প্রবাহিত হইতো তাহলে কিন্তু চৌম্বক ক্ষেত্রটা বিপরীত দিকে হইতো। ঠিক আছে, তো দেখো এইটাই বলছে এখানে যে দেখো 3 নম্বরে বলছে যে বিদ্যুৎ প্রবাহের দিকের ওপর সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে। ঠিক আছে, বুঝছো কিনা? ওকে, তারপরে দেখো 2 নম্বরে কি বলছে ভাইয়া? 2 নম্বরে বলছে বিদ্যুৎ প্রবাহে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বিদ্যুৎ প্রবাহ মাত্রার উপর নির্ভর করে। তার মানে তুমি যদি পরিবাহিতার ভেতর দিয়ে বেশি পরিমাণে বিদ্যুৎ দাও তাহলে তোমার চৌম্বক ক্ষেত্রটা হবে বেশি জায়গা জুড়ে। ঠিক আছে, বা বেশি মানের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আর যদি তুমি তড়িৎ প্রবাহটা কমায়া দাও তাহলে কি হবে, চৌম্বক ক্ষেত্রের মাত্রাটাও কি হবে, কম হবে। সেটা এখানে বলছে যে বিদ্যুৎ প্রবাহের সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কি বিদ্যুৎ প্রবাহের মাত্রার ওপর নির্ভর করে।
ওকে, তারপরে দেখো 4 নাম্বারে কি বলছে। 4 নাম্বারে বলছে বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকে এই চৌম্বক ক্ষেত্র ততক্ষণ থাকে। তার মানে তুমি যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ দিবা ঠিক ততক্ষণ এই চৌম্বক ক্ষেত্রটা থাকবে। তুমি বিদ্যুৎ প্রবাহ অফ করে দিছো, ঠিক আছে, তুমি বিদ্যুৎ প্রবাহ কী করছো, অফ করে দিছো, সাথে সাথে কি হবে, চৌম্বক ক্ষেত্রটাও নাই হয়ে যাবে, তখন আর কোনো কিছুকে আকৃষ্ট করবে না, সেটাই বলছে। তো এগুলো কি মনে রাখা কঠিন, মুখস্থ করার কোনো বিষয় না ভাই? একদম ইজি একটা বিষয়, মুখস্থ করার কিছুই নাই, ঠিক আছে। ওকে, তারপরে দেখো নিচে আসো। এখন দেখবা চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা টঙ্গা দিছে, ঠিক আছে, সংজ্ঞাটা একটু পড়বা। সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো দেখো চৌম্বক ক্ষেত্রের একক। চৌম্বক ক্ষেত্রের একক কি ভাইয়া? একক হলো টেসলা, আর একটা একক আছে ওয়েবার পার মিটার স্কোয়ার, ঠিক আছে, দুইটাই মনে রাখবে। একটা হলো কি ভাইয়া? একটা হলো টেসলা, আর একটা কি, আর একটা হলো ওয়েবার পার মিটার স্কোয়ার। দুইটা এককই কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে। ওকে, এখন দেখো এখানে আসো। এই যে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। এই যে এখানে দেখো একটা বলের সূত্র দেওয়া আছে। এটা কিসের বলের সূত্র? এটা হলো ভাইয়া চৌম্বক ক্ষেত্রের চার্জের ওপর ক্রিয়াশীল বল। কিসের ওপর ভাইয়া? চার্জের ওপর। এখানে একটু লিখে নাও, এখানে একটু লিখে নাও, ঠিক আছে। এটা হলো চার্জের ওপর ক্রিয়াশীল বল, চার্জের ওপর ক্রিয়াশীল বল, চার্জের ওপর ক্রিয়াশীল বল, ঠিক আছে। সূত্রটা কি দেখো, সূত্রটা সুন্দর একটা সূত্র। কি বলছে? এফ ইকাল টু কিউ ভি ভি সাইন থিটা, ঠিক আছে। সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ রাখা লাগবে। কেন রাখা লাগবে ভাইয়া? দেখো আমরা যখন নিচে আসবো, একটু নিচে আসো, দেখো এই যেখানে একটা কথা বলছে যে সুষম চৌম্বক ক্ষেত্রের চার্জের ওপর ক্রিয়াশীল বল কি কি বিষয়ের উপর নির্ভর করে। চার্জের ওপর ক্রিয়াশীল বল, যে সূত্রটা মাত্র দেখলাম আমরা, ঠিক আছে, সূত্রটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। তোমাকে বলবে যে নিচের কোনটির উপর নির্ভর করে না, কোনটির উপর নির্ভর করে। তো এটা আলটিমেটলি আমরা কি, যে সূত্র যেটা মাত্র দেখাই দিলাম এই সূত্র দিয়ে মনে রাখতে পারি, তাই না? তো দেখো এখানে কি বলছে, দেখো যে চার্জের মানের ওপর, দেখো এই যেখানে কিউটা কি, কিউটা হলো চার্জের মান, ভিটা কি, ভিটা হলো চার্জের বেগ, ঠিক আছে, বিটা কি, বিটা হলো চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক আবেশ, যেটাই বলো না কেন, ঠিক আছে। এবং সাইন থিটাটা কি, সাইন থিটা হলো চৌম্বক ক্ষেত্র এবং চার্জের যে গতি, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র এবং চার্জের যে গতি দুইটার মাঝখানে যে কোণের মান, সেই কোণের মানটাই কি এখানে সাইন থিটা দিয়ে প্রকাশ করছে, ঠিক আছে। তো আমরা কি আলটিমেটলি সূত্রটা জানলে আমরা চারটা সম্পর্কে জেনে গেলাম, তাহলে আমাদের আলটিমেটলি কি করা লাগবে না, চারটা কিন্তু আলাদাভাবে মুখস্থ করা লাগবে না, ঠিক আছে। এবং চারটার সাথে সম্পর্ক কি ভাইয়া? সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। ওকে, এবং দেখো এই যে এই পাশে আসো, দেখো এখানে বলছে যে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়, ঠিক আছে। কি বলছে ভাইয়া? চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়। দেখো এখানে অনেকগুলো কথা বলছে, একটু রিডিং দিবা এবং তোমার মানে ইম্পর্টেন্টলি যেটা লাগবে যে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন সূত্র কাজে লাগে, ঠিক আছে, বা নিচের কোন সূত্র কাজে লাগে না, ঠিক আছে। সেজন্য তোমার সূত্রগুলো শুধু নাম মনে রাখা লাগবে, ঠিক আছে। যেমন এখানে বলছে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু সূত্র, তারপরে দেখো বলছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, ঠিক আছে। আবার এখান থেকে আরেক ধরনের প্রশ্ন করতে পারে যে ডান হস্ত নিয়ম টিকার, ঠিক আছে, ডান হস্ত নিয়ম বা ডান হস্ত সূত্র টিকার, অ্যান্সার কি? অ্যান্সার হবে ভাইয়া ফ্লেমিং, ঠিক আছে। আবার যদি বলে কর্ক স্ক্রু সূত্র টিকার, অ্যান্সার কি? অ্যান্সার হবে ভাইয়া ম্যাক্সওয়েল, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে। ওকে, তারপরে নিচে আসো, দেখো এখানে কতগুলো কথা বলছে, দেখো কি কি বলছে একটু দেখি। দেখো বলছে একটি চৌম্বক ক্ষেত্রের একটি চার্জ অবস্থিত, চার্জের ওপর চৌম্বক ক্ষেত্রে কোনো বল প্রয়োগ করবে কি যখন চার্জ স্থির। আচ্ছা, চার্জ স্থির যদি থাকে, আচ্ছা আমরা সূত্রটা একটু লিখি, মাত্র যে সূত্রটা আমরা পড়লাম সূত্রটা একটু লিখে নিই, তারপরে আমরা এটার সাথে মিলাবো। সূত্রটা কি ভাইয়া? সূত্রটা পড়ছি না আমরা, এফ ইকাল টু কিউ ভি বি সাইন থিটা, তাই তো, এটাই তো পড়লাম। তো দেখো এখানে বলছে যে যখন চার্জ স্থির, চার্জ স্থির মানে কি ভাইয়া? বেগ শূন্য। বেগ যদি শূন্য হয় আলটিমেটলি পুরো রাশিটা শূন্য হয়ে যাবে না, তখন কি থাকবে? কোনো বল থাকবে না, সেটাই বলছে এখানে। দেখো যে চার্জের ওপর চৌম্বক ক্ষেত্রে কোনো বল প্রয়োগ করবে না এই ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটা গেলে 1 নাম্বার। 2 নাম্বারে কি বলছে দেখো, যখন চার্জ গতিশীল এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখে গতিশীল, ঠিক আছে। তার মানে ক্ষেত্রে বেগ আছে কিন্তু অভিমুখ মানে কি? সমান্তরাল। তার মানে থিটার মানটা কত হবে বলো তো? তার মানে থিটার মান হবে 0। অভিমুখ মানে কি? অভিমুখ মানে সমান্তরাল, তার মানে অভিমুখ মানে কি? অভিমুখ মানে ভাইয়া সমান্তরাল, সমান্তরাল, সমান্তরাল মানে কি? মধ্যবর্তী কোণ থিটা ইকাল টু কি? থিটা ইকাল টু 0, ঠিক আছে। তাহলে কিন্তু সাইন থিটা ইকাল টু, যদি সাইন 0 ডিগ্রি হয়ে যায়, সাইন 0 ডিগ্রি মান কত ভাইয়া? 0। তার মানে কি আলটিমেটলি এই সম্পূর্ণটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে কোনো বল প্রয়োগ করবে না। দেখো 2 নাম্বারও সেম কথা বলছে, কোনো বল প্রয়োগ করবে না,
ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, যে যখন চার্জ চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সমকোণে গতিশীল হয়, তার মানে সমকোণ যদি বলি আমরা, তাহলে এই ক্ষেত্রে থিটার মান কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তাহলে আমরা যদি এখানে দেখো সাইন 90 ডিগ্রি বসাই, সাইন 90 ডিগ্রি মান কত, সর্বোচ্চ মানে কত 1, তার মানে কত, আমরা আলটিমেটলি এফ ইকাল টু কী পাবো, এফ ইকাল টু কিউ ভি বি পাবো। ঠিক আছে, তার মানে কি এখানে একটি বলের মান পাবো। ঠিক আছে, তো সেটা এখানে বলছে যে চার্জের অভিমুখ, দেখো বলছে চার্জের অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরস্পর লম্ব হলে গতিশীল চার্জের উপর ক্রিয়াশীল বল, দেখো বি কিউ ভি। ঠিক আছে, বি কিউ ভি। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো কিনা? তার মানে আমরা কোন সময় পাবো, যখন কেবলমাত্র সমকোণে, ঠিক আছে, সমকোণে বা লম্ব বরাবর ক্রিয়াশীল হবে তখন 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে, তো এই টাইপের প্রশ্ন করলে কিন্তু অ্যান্সার করতে হবে। ওকে, নিচে আসো, দেখো এখানে কতগুলা প্রয়োজনীয় সংজ্ঞা দিছে। ঠিক আছে, সংজ্ঞা তো ভাইয়া ফিজিক্স মানে সংজ্ঞা, আর মনে করো একক আর মাত্রা। ঠিক আছে, এগুলো পড়তে পড়তে জীবন শেষ। তো যাই হোক, সংজ্ঞাটা একটু রিডিং পড়বা। ঠিক আছে, চৌম্বক ফ্লাস্ক, এবং সবচাইতে বেশি জিনিস মনে রাখা লাগবে যে চৌম্বক ফ্লাস্ক প্রকাশ করা হয় কোনটি দিয়ে। ঠিক আছে, দেখো এককটা একটু মনে রাখো, এবং চৌম্বক ফ্লাস্কের দেখো এককটা মনে রাখো। ঠিক আছে, দেখো, না না চলে যান, আজকে লাগবে না। ওকে, সরি, দেখো যেটা বলতেছিলাম, তো এককটি একটু দেখবা। ঠিক আছে, একক একক কিন্তু সবগুলো লাগবে। আর কি কি আছে দেখো, এখানে আছে চৌম্বক ফ্লাস্কের ঘনত্ব। ঠিক আছে, দেখো চৌম্বক ফ্লাস্কের ঘনত্ব, এটারও একক আছে নিচে। দেখো চৌম্বক ফ্লাস্কের ঘনত্ব, তোমাদের কিন্তু এই সূত্র টুত্র যা যা আছে এখানে, সূত্র টুত্র গেলে কিন্তু কখনোই বলবে না পরীক্ষাতে যে সূত্র তুমি ব্যাখ্যা করো, প্রমাণ করো। ঠিক আছে, তোমার শুধু একক লাগবে। ঠিক আছে, দেখো চৌম্বক ফ্লাস্কের ঘনত্বের একক, এসআই একক কি, ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, বা টেসলা বা নিউটন পার আর্মস্ট্রং পার মিটার পার মিটার। ঠিক আছে, এই এককগুলো একটু মনে রাখবা, সবগুলো একক কিন্তু মনে রাখা লাগবে। ঠিক আছে, যে কোনোটা ঘুরাই দিবে পরীক্ষার ভেতরে। ঠিক আছে, ওকে, তারপর দেখো এখানে একটা টেসলার সাথে সম্পর্ক দিছে। ঠিক আছে, সম্পর্ক একটু লাগবে, যে 1 টেসলা ইকুয়াল টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 1 নিউটন আর্মস্ট্রং পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 10⁻⁴ গাউস। ঠিক আছে, এই সম্পর্কটা লাগবে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা লাগবে, খুবই ইম্পর্টেন্ট, এটা যেন টিটিএম টিটিএম করবা, টানা টানা মুখস্থ করবা। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, 1 টেসলা সমান কত গাউস, 10⁻⁴ গাউস। 1 টেসলা সমান কত ওয়েবার পার মিটার স্কোয়ার, 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এগুলো দেখো এখানে বলছে ঘুরে ফিরে। ঠিক আছে, তো এটা মনে রাখলে আমাদের আর কোনো কিছু মনে রাখা লাগবে না। ওকে, এখন দেখো আমরা আসি, দেখো বায়োট স্যাভার্ট সূত্র বা ল্যাপ্লাসের সূত্র। ঠিক আছে, বায়োট স্যাভার্ট সূত্র বা ল্যাপ্লাসের সূত্র, দেখো কাহিনীটা কি, দেখো বলছে বিজ্ঞানী ওয়েস্টের আবিষ্কার করেন যে বিদ্যুৎ পরিবাহীর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তার মানে চৌম্বক ক্ষেত্র আলটিমেটলি আবিষ্কার করলো কে, আমাদের ওয়েস্টের, এটা আমরা আগেই দেখলাম। ঠিক আছে, এই যে চৌম্বক ক্ষেত্রের আবেশটা সৃষ্টি করলো, ঠিক আছে, এই প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্রের আবেশ বা প্রাবল্য যেটাই বলি না কেন আমরা, এটা নির্ণয়ের জন্য ল্যাপ্লাস একটা উপপাদ্য বা সূত্র দাঁড় করাইছে। ঠিক আছে, ল্যাপ্লাস কে দাঁড় করাইছে ভাইয়া, এ যে ল্যাপ্লাস। ঠিক আছে, এবং সে এই উপপাদ্য এবং সূত্র দাঁড় করায় মারা গেছে, বা তার কার্যকলাপ শেষ, সে আর কোনো কিছু করে নাই। পরবর্তীতে বায়োট এবং স্যাভার্ট নামে, ঠিক আছে, বায়োট এবং স্যাভার্ট নামে দুইজন বিজ্ঞানী, তারা কি করছে, ল্যাপ্লাসের এই সূত্রটা প্রমাণ করছে। ঠিক আছে, ল্যাপ্লাসের এই সূত্রটা প্রমাণ করছে। ঠিক আছে, তো তোমাকে এখানে প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে দিতে পারে। কীভাবে দিও ভাইয়া, আমি একটু বইলা দিই, দেখো প্রশ্ন কীভাবে হইতে পারে। তোমাকে বলবে যে ওয়েস্টেডের আবিষ্কৃত চৌম্বক প্রাবল্যের মান নির্ণয় সূত্র আবিষ্কার করেন কে, অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে ল্যাপ্লাস। তোমাকে বলবে যে ল্যাপ্লাসের উপপাদ্য প্রমাণ করেন কে, তখন হবে কি ভাইয়া, বায়োট এবং স্যাভার্ট। ঠিক আছে, এভাবে কিন্তু প্রশ্ন আসবে। যদি বলে প্রমাণ কথাটা বা পরীক্ষামূলক প্রমাণ যেটাই বলুক না কেন, মোট কথা প্রমাণ কথাটা থাকলে দেখায় দিবা, তখন দেখা যাবে কি বায়োট এবং স্যাভার্ট। ঠিক আছে, আচ্ছা, একজন বলছে যে চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব এবং চৌম্বক ক্ষেত্র কি এক, না ভাই এক না, এক না। ঠিক আছে, এক না, কেন এক না, আচ্ছা চৌম্বক ক্ষেত্র কি সেটা তো বুঝছো, তাই না, চৌম্বক ক্ষেত্র কি সেটা তো বুঝছো। এখন চৌম্বক ফ্লাক্স জিনিসটা কি, দেখো চৌম্বক ফ্লাক্স ঘনত্ব জিনিসটা কি, চৌম্বক ফ্লাক্স যেটাকে আমরা ফায়দার প্রকাশ করতে আছে। ঠিক আছে, সেটার যদি আমরা একক ক্ষেত্রফলের ক্ষেত্রে চিন্তা করি, ঠিক আছে, জাস্ট নিচে একটা একক ক্ষেত্রফল থাকবে, একক ক্ষেত্রফলে যে আমাদের চৌম্বক ফ্লাক্স, মানে একক ক্ষেত্রফলের উপর যতটুকু চৌম্বক ফ্লাক্স থাকে সেটা আমাদের চৌম্বক ফ্লাক্সের ঘনত্ব। ঠিক আছে, এটার সাথে আসলে চৌম্বক ক্ষেত্রের কোনো মিল নাই। ঠিক আছে, মানে দুইটা আলাদা জিনিস।
চৌম্বক ফ্লাক্স ঘনত্ব এটা আসলে চৌম্বক ফ্লাক্সের সাথে রিলেটেড আর কি, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখানে ওকে দেখো এখন এখানে চৌম্বক আবেশ, দেখো এই যে চৌম্বক আবেশের যে সূত্রটা, এই যে দেখো মাত্র যে বললাম যে বায়োট-স্যাভার্টের সূত্র বা ল্যাপ্লাসের সূত্র, তো সূত্রটা তো আমাদের একটু দেখা লাগবে তাই না। তো দেখো আমরা সূত্রটা একটু দেখি। দেখো এই যে সূত্রটা হলো এই যেটা, দেখো এটা হলো সূত্র, ঠিক আছে। এই যে এটা হলো সূত্র, এখানে ডিবি কি, এটা হলো কি, এটা হলো ডিবি হলো চৌম্বক আবেশ, কি ভাইয়া, চৌম্বক আবেশ, ডিবি হলো চৌম্বক আবেশ, ঠিক আছে। ওকে, আর এখানে আইটা কি, আই, আইটা হলো ভাইয়া বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ। তোমরা এটা বড় হাতের আই দিয়ে প্রকাশ করতে পারো, যেহেতু আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহ আসলে কি বড় হাতের আই দিয়ে আমরা প্রকাশ করি, সেখানে ছোট আই দিচ্ছে সেটা না দেয়। তারপরে দেখো এখানে বলছে ডিএল, ডিএল মানে কি ভাইয়া, ডিএল মানে হলো পরিবাহীর দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের অনুপাত বা দৈর্ঘ্যের পরিবর্তন যেটা বলে, যেহেতু ডিএল বলছে তো আমরা কি বলবো যে দৈর্ঘ্যের পরিবর্তন বা অনুপাত, ঠিক আছে, দৈর্ঘ্যের অনুপাতই বলা যায় বা পরিবর্তনই বলা যায়, পরিবর্তন বলি আলটিমেটলি। তারপরে দেখো নিচে বলছে আর, আর মানে কি আমরা জানি, আর মানে অল টাইম কি হয়, দূরত্ব হয় তাই না, দূরত্ব, দূরত্ব। ওকে, তো দেখো এই সূত্রটা আমরা যেটা, এটা আমাদের মুখস্থ রাখা লাগবে। তো যেটা বললাম সূত্রগুলো মুখস্থ রাখলে আমাদের কি সম্পর্কগুলো খুব ইজি লাগবে। তো আমরা যদি ডিবি মানে চৌম্বক আবেশের সূত্রটা মনে রাখি যে দেখো কেটা কিন্তু ধ্রুবক, ঠিক আছে, আলটিমেটলি সমানুপাতিক সম্পর্ক ছিল, এখানে কি সমানুপাতিক সম্পর্কটা তুলে সমান চিহ্ন নিয়ে আসছে এবং কি ধ্রুবক আসছে, এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার কিছুই নাই, ঠিক আছে। ওকে, এখন কি দেখলাম এখানে রাশি কি কি আছে, আই আছে, এল আছে এবং কি আছে, আর আছে, ঠিক আছে, আর একটা কি আছে, মধ্যবর্তী কোণের অনুপাত আছে, ঠিক আছে। এখন দেখো এই যে নিচে বলছে যে সম্পর্ক, এখন যদি আমরা সম্পর্ক বলি দেখো খুব ইজি লাগবে, ঠিক আছে। তাহলে দেখো সম্পর্ক কি বলছে যে বিদ্যুৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক, বিদ্যুৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক, তার মানে আমরা কি দেখলাম, ডিবি সমানুপাতিক কি দেখছিলাম, ওই যে আই দেখছিলাম। তারপর কি বলছে দেখো, তারপরে সুন্দর করে বলছে যে প্রবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, কি দেখছিলাম আমরা, ডিবি সমানুপাতিক ডিএল, ঠিক আছে, দৈর্ঘ্য সমানুপাতিক। তারপর কি বলছে ভাই দেখো যে পরিবাহীর মধ্যবিন্দু হতে ওই বিন্দুর সংযোগ রেখা এবং অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক, এই যে কি পড়ছিলাম যে সাইন আলফা, সাইন আলফা দেখলাম না, সাইন আলফা, ওই সাইন আলফার কি কোণের সমানুপাতিক ছিল। ওকে, তারপর দেখো কি বলছে যে পরিবাহীর মধ্যবিন্দু হতে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ওই যে বললাম যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক থাকে, ঠিক আছে। দেখো আলটিমেটলি কি, তাহলে কিন্তু এই যে নিচের এই সূত্র থেকেই সম্পূর্ণটা কি করছে, সম্পূর্ণটা ব্যাখ্যা করছে, ঠিক আছে। দেখো এই যে উপরে যে কথাগুলো বলছে এগুলাও সেম কথা, এগুলাও পড়বা, মানে একই কথা, মানে ওই চারটা কথাই এখানে বলছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই সূত্র দিয়েই সবগুলো বের করে ফেললাম, ঠিক আছে। এবং এখানকে দেখো এখন আমরা যদি এই সূত্র থেকে কে টার মান বের করি, ঠিক আছে, কে, দেখো এই যে ধ্রুবক, এই ধ্রুবকটার মান যদি আমরা বের করি, দেখো ধ্রুবকের মান বের করছে কি, দেখো যে ওকে একটু ওয়েট করো। ওকে দেখো কি বলতেছিলাম যে কে, ঠিক আছে, কে মানে ধ্রুবকটার মান, ধ্রুবকটার মান কি বের করছে ভাই, দেখো মিউ নট ডিভাইডেড 4 পাই, ঠিক আছে। এখানে মিউ নট কি ভাইয়া, মিউ নটটা হচ্ছে ভাই দেখো শূন্য স্থানে চৌম্বক প্রবেশতা, এই শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশতার মানটা মনে রাখা লাগবে, ডিরেক্ট মুখস্থ, ঠিক আছে, এটা ডিরেক্ট মুখস্থ, কোনো কথা হবে না, ঠিক আছে। ওকে, এবং এই যে এককটা একটু মনে রাখো, কই গেল এই যে একক, ঠিক আছে, যেটা বললাম যে একক মানে হলো মুখস্থ রাখা লাগবে। এখন দেখো এই যে চৌম্বক আবেশ, চৌম্বক আবেশের যে সূত্রটা দেখলাম ওটা তো হচ্ছে আমাদের মাদার সূত্র তাই না। এখন এই চৌম্বক আবেশের সূত্রটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, ঠিক আছে। যেমন দেখো এই যে বলছে বায়োট-স্যাভার্ট সূত্রের প্রয়োগ, ঠিক আছে, একটা প্রয়োগ কি দেখো সরল তারের জন্য, ঠিক আছে, একটা কি প্রয়োগ ভাইয়া, সরল তারের জন্য। দেখো তারপরে একটা প্রয়োগ কি বলছে, দেখো একটু নিচে আসো, তো নামগুলো মনে রাখা লাগবে, সরল তার, তারপর দেখো নিচে বলছে বৃত্তাকার কুণ্ডলী, ঠিক আছে। তোমাকে কিন্তু প্রশ্ন করবে যে নিচের কোনটিতে বায়োট-স্যাভার্টের সূত্র প্রয়োগ করা হয় না, তোমাকে এভাবে কিন্তু প্রশ্ন করবে, ঠিক আছে, নিচের কোনটিতে বায়োট-স্যাভার্টের সূত্র প্রয়োগ করা হয় না,
এবার কিন্তু মনে রাখা লাগবে। ওকে, তো যেটা বলতেছিলাম দেখো, এখন যদি আমরা এই যে সরল তারের জন্য একটু চিন্তা করি, ঠিক আছে, দেখো সরল তারের জন্য এখানে একটা সূত্র দিছে, এই সূত্রটা মনে রাখা লাগবে আমাদের, ঠিক আছে, এই সূত্রটা আমাদের মনে রাখা লাগবে। আচ্ছা সরল তারের ক্ষেত্রে জিনিসটা কেমন, দেখো আমি যদি বলি ধরো এটা একটা সরল তার, দাঁড়াও একটু ভালো করে বোঝাই, দেখো এটা একটা সরল তার, ঠিক আছে, যেহেতু সরল হয় না বাঁকা হয়েছে, ধরে নাও সরল, ঠিক আছে, তো তারের ভিতর যে যদি আই অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক আছে, এবং ধরলাম এটা হলো সরল তারের কেন্দ্র, কি ভাই এটা হলো সরল তারের কেন্দ্র, এই কেন্দ্র থেকে তোমার এ দূরত্বে, ঠিক আছে, এ দূরত্ব, এ দূরত্ব, এ দূরত্ব একটা স্থান, এ যে এই স্থান, ঠিক আছে, এই স্থানে যদি আমি দেখো, এই স্থানে আমি কি নির্ণয় করবো ভাইয়া, চৌম্বক আবেশ নির্ণয় করব, ঠিক আছে, চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র যেটাই বলো না কেন, ডিবি বা আলটিমেটলি আসলে চৌম্বক ক্ষেত্র বি দ্বারা প্রকাশ করা যায়, ডিবি বলো বা বি বলো, তো এখানে বি দ্বারা প্রকাশ করছে, বি লিখি, দেখো বি যদি হয়, ঠিক আছে, একটি দেখো একটি কি বললাম যে লম্বা সরল তারের ভিতর দিয়ে আমরা আই অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করছি, ঠিক আছে, সে তারের কেন্দ্র থেকে এ দূরত্বে কোনো একটা স্থানে আমরা চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব, বি এর মান নির্ণয় করব, তো এই ক্ষেত্রে আমরা সূত্র কি পাবো, বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড 2 পাই এ, ঠিক আছে, 2 পাই এ, এটা কি এই যে বললাম মধ্যবর্তী দূরত্ব, আইটা কি বিদ্যুৎ প্রবাহ, ঠিক আছে, আর মিউ নট এবং কি 2 পাই দুইটাই তো ধ্রুবক, ঠিক আছে, তাহলে কিন্তু এই সূত্রটা আমাদের জানা থাকা লাগবে, বুঝছো কি না। তারপরে দেখো এখন যদি আমরা দেখি বৃত্তাকার কুণ্ডলী, ঠিক আছে, বৃত্তাকার কুণ্ডলী, তো দেখো বৃত্তাকার কুণ্ডলী ক্ষেত্রে একটা সূত্র দিছে, যেখানে দেখো এই সূত্রটা মনে রাখা লাগবে, ঠিক আছে, এখানেও এই সূত্রটা মনে রাখা লাগবে আমাদের, কি বলছে দেখো বি ইকুয়াল টু মিউ নট এন আই ডিভাইডেড 2 পাই, ঠিক আছে, ওই আলটিমেটলি এটা ধর একটা কুণ্ডলী, বৃত্তাকার কুণ্ডলী, ঠিক আছে, বৃত্তাকার কুণ্ডলী, এ যেটা হলো কি আর বা দূরত্ব মধ্যবর্তী বা ব্যাসার্ধ যেটাই বলো না কেন, ঠিক আছে, ওকে, এর ভিতর দিয়ে যদি আয় প্রবাহ পরিচালিত হয়, যে আয় মানে কি বিদ্যুৎ প্রবাহ, এনটা কি ভাই বলো তো, এনটা হলো পাক সংখ্যা, ঠিক আছে, পাক সংখ্যা যেখানে বলছে দেখো, এই যে এন মানে কি, এন হলো পাক সংখ্যা, ঠিক আছে, তো এন যদি পাক সংখ্যা হয় তাহলে কি আমরা এই বি দিয়ে চৌম্বক আবেশ বের করতে পারবো, ঠিক আছে, বা চৌম্বক ক্ষেত্র বের করে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে পারবো, এই সূত্রটা কিন্তু আমাদের লাগবে, এটা হলো বৃত্তাকার কুণ্ডলী ক্ষেত্রে, ঠিক আছে। এই নিচে আসো, দেখো এখানে একটা সুন্দর ম্যাথ দিছে, এই ম্যাথটা তোমরা এখন করতে পারবা না, দেখো তো খুব ইজি একটা ম্যাথ, দেখো চোখ বন্ধ করে করে দেওয়া উচিত, দেখো তো কি কি আছে এখানে, এখানে আয়ের মান দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব 5 সেন্টিমিটার, মানে কি 5 গুণন 10 ইনভার্স 2 মিটার, তাই না, আর এখানে কি দেওয়া আছে দেখো যে, আর তো কিছু লাগবে না, তো দেখো আমরা এই যে সূত্র, এই সূত্র যে মাত্র দেখলাম, ঠিক আছে, মিউ নট আই ডিভাইডেড 2 পাই এ, ঠিক আছে, দেখো আমরা সূত্রে একটু বসায় দিই, দেখো একটু করি, ঠিক আছে, দেখো ইজিলি করতে পারবা, তো উপরে কি লাগবে মিউ নট, মিউ নটের মান কত, মিউ নটের মান পড়ছি না 4 পাই গুণন 10 ইনভার্স কি হইতেছে, আচ্ছা দেখো ভালো করে লিখি, 4 পাই গুণন 10 ইনভার্স 7, আরে ভাই লেখে না কেন, আরে প্রচুর প্রবলেম করতেছে, গুণন এখানে কত অ্যাম্পিয়ার বলছে, আয়ের মান 5 অ্যাম্পিয়ার, তার মানে কত 5, নিচে কত হবে, নিচে দেখো যে 2 পাই ছিল ধ্রুবক, 2 পাই গুণন দূরত্ব কত ছিল 5 সেন্টিমিটার, মানে কত 5 গুণন 10 ইনভার্স 2 মিটার, 5 গুণন 10 ইনভার্স 2 মিটার, ঠিক আছে, তো আলটিমেটলি দেখো তো হিসাব করো, ঠিক আছে, হাতে কলম হিসাব করতে পারবা, এই 5 কেটে দাও, ঠিক আছে, এখানে পাই পাই কাটা, 2 পাই 4 পাই এটা যদি কাটা যায় তখন কত থাকেন, 2 থাকবে, তাই না, আর 10 ইনভার্স 2 নিচে আসে, এখানে যদি 10 ইনভার্স 7 তাহলে কত হয়ে যাবে, 10 ইনভার্স 5 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে কত থাকে আলটিমেটলি 2 × 10 ইনভার্স 5, ঠিক আছে, আলটিমেটলি কি এটা কিন্তু হাতে হাতে করা যায়, ওকে, ক্যালকুলেটর লাগে না, তো যেহেতু ক্যালকুলেটর লাগে না তার মানে কি অবশ্যই মেডিকেলে আসতে পারে, বুঝছো কি না, ওকে, তারপরে দেখো আমরা একটু তার পরের পেজে যাই, এখন আমরা দেখব আর একটা সূত্র আছে, অ্যাম্পিয়ারের সূত্র, কিসের সূত্র ভাইয়া, অ্যাম্পিয়ারের সূত্র, ঠিক আছে, তো দেখো অ্যাম্পিয়ারের একটা সূত্র আছে,
নিচে দেখো গাণিতিক প্রকাশ করছে সুন্দর করে, ঠিক আছে। এই যে দেখো কই গেল, এই যে এটা বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড 2 পাই আর, ঠিক আছে। দেখো আলটিমেটলি সবগুলো সূত্রই কিন্তু একটা একটার সাথে মানে ম্যাচিং করা, তাই না, মানে যমজ ভাই, একটার সাথে একটার অনেকটাই মিল আছে, ঠিক আছে। তো এখানে কি সূত্র থেকে আমরা অনেক কিছু বলতে পারি। দেখো এই যে উপরে একটা কথা বলছে, দেখো উপরে একটা কথা বলছে, দেখো এই যে অ্যাম্পিয়ারের সূত্রের বিবৃতি টিবৃতি দিছে, লাস্টে লাইন একটা কথা বলছে কি, দেখো যে প্রবাহিত মোট প্রবাহের, ঠিক আছে, দেখো মোট প্রবাহের কত গুণ, মিউ নট গুণ, এটাকে আলটিমেটলি আমরা এইখান থেকে বের করতে পারি না, এখান থেকে বের করতে পারি না, এটাকে আমাদের আলাদা করে মুখস্থ করা লাগবে। সেজন্য বললাম যে শুধু সূত্র মুখস্থ রাখবা, সূত্র মুখস্থ রাখলে ব্যাখ্যা ট্যাখ্যা যা চাক সব কিছুই কী করতে পারবা, তুমি নিজে নিজে দিতে পারবা, ঠিক আছে। তোমার আলটিমেটলি আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ওকে, দেখো এখানে লরেন্স বল একটু কথাবার্তা বলছে, এখানে তুমি লরেন্স বলসটা একটু রিডিং দিবা, এবং বলতে যে গাণিত দিচ্ছে এখানে, এটা একটু মনে রাখা ট্রাই করো, ঠিক আছে। বাট লেস ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট না এটা, ঠিক আছে। আচ্ছা দেখো, স্কিপ করলাম নাকি, আচ্ছা দেখো এখানে একটা কথা বলছে যে চৌম্বক ক্ষেত্রে স্থাপিত বিদ্যুৎবাহী তারের ওপর চৌম্বক বল, ঠিক আছে। আমরা কিছুক্ষণ আগে যে বলটা পড়লাম ওটা কিসের উপর ছিল ভাই, চার্জের ওপরে, চার্জের ওপরে বল ছিল না। এখন আমরা দেখবো কি ভাইয়া, বিদ্যুৎ প্রবাহী তারের ওপর চৌম্বক বল, ঠিক আছে। ওই তারের ওপর একটা চৌম্বক বল ক্রিয়া করে, সেই বলটা আর দেখবো। তো এই যে বল, এই সূত্রটা হলো ভাই, দেখো সূত্রটা একটু লেখা দিই আমি, সূত্রটা হলো এফ ইকাল টু, দেখো এফ ইকাল টু আই এল বি, আই এল বি সাইন থিটা, ঠিক আছে। তার মানে কি কি আছে এখানে, বিদ্যুৎ প্রবাহ আছে, তড়িৎ আবেশ আছে, বা চৌম্বক আবেশ আছে, এবং কি আছে, কোণের মান আছে, ঠিক আছে। সূত্রটা একটু মনে রাখো, বললাম না এখানে সূত্রে খেলা, যদি সূত্রটা আমরা পাবো একটু পরে, মেবি পাবো একটু পরে, ঠিক আছে। দেখো দেখো এই যে মাত্র যে সূত্রটা লেখা দিলাম না, দেখো আবার একটু লেখা দিই, এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা, ঠিক আছে। এই সূত্রটা দেখো এখানে দুইটা কথা বলছে, কথা দুইটি একটু আমরা পড়া লাগবে। দেখো বলছে বিদ্যুৎ প্রবাহ তারটি যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে অবস্থান করে, কি হয় ভাইয়া, লম্বভাবে মানে কি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে থিটা যদি 90 ডিগ্রি, তার মানে থিটার মান অন হবে না, তার মানে কি আমরা আলটিমেটলি এফ ইকুয়াল টু কী পাবো, এফ ইকুয়াল টু পাবো আই এল বি, ঠিক আছে। সেটা এখানে বলছে, দেখো এফ ইকুয়াল টু কী পাবো, আই এল বি, ঠিক আছে। এবং মধ্যবর্তী যদি সমান্তরালে যায়, সমান্তরাল মানে কত, সমান্তরাল মানেই থিটা ইকুয়াল টু জিরো, থিটা ইকুয়াল টু জিরো হলে কত হবে, সাইন 0 ডিগ্রি মান কত, জিরো। তার মানে কি আলটিমেটলি আমরা এখানে কি পাবো, দেখো আলটিমেটলি আমরা এখানে তারের ওপর বল কত পাবো, বল পাবো জিরো, ঠিক আছে। ওকে, এখানে এটা একটু মনে রাখো। এখানে আর কিছু লাগবে না। ওকে, দেখো এখানে একটা কথা বলছে যে দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে, এবং দুটি বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে কী করে, বিকর্ষণ করে। আমরা কিন্তু সারা জীবন পড়ে আসছি, এই মনে করো যে বিদ্যুৎ, তারপরে চার্জের ক্ষেত্রে কী পড়ে আসছি, যে আসলে পরস্পর বিপরীত ধর্মী দুইটা চার্জ পরস্পর কী করে, আকর্ষণ করে, ঠিক আছে। আর যদি সমমুখী বা সমান চার্জ হয়, ঠিক আছে, সমান চার্জ তাহলে কি করবে, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, এটাই পড়ে আসছি না। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা পড়া লাগবে, ঠিক আছে, একটু ভিন্নতা, এই জন্য এটা মনে রাখা লাগবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো এটা কিন্তু মেডিকেলে একবার আসছে, ঠিক আছে। দেখো বলছে যে দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে কি করে, আকর্ষণ করে, ঠিক আছে। এখন বলবো ভাই এখানে তো এখানে বলতে আছেন দুটি সমমুখী, দেখো সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে বিপরীতমুখী কি করবে, তাহলে এখানে বিপরীতমুখী ভাইয়া পরস্পরকে বিকর্ষণ করবে। মোট কথা আমাদের যা থিওরি ছিল এতদিন, যে সমান চার্জ বা যেমন আমরা জানতাম যে পজিটিভ নেগেটিভ কি করে, পরস্পর আকর্ষণ করে, বিপরীত চার্জ যেটা, এবং যেটা হলো কি
সমান চার্জ, ঠিক আছে, সমধর্মী চার্জ, সেগুলো কি করে পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু এখানে কিন্তু বিপরীত, ঠিক আছে। ওকে, এটা মাথায় রাখা লাগবে। দেখো একবার কিন্তু ম্যাটে আসছিল, ঠিক আছে, কারণ এই টাইপের প্রশ্ন দেখলে পোলাপানি এমনি দাগাই দিবে, যখনই দেখবে যে সমমুখী তখনই দাগাই দিবে বিকর্ষণ, ঠিক আছে, এবং বিপরীতমুখী দেখলে কি দাগাবে, দাগাবে আকর্ষণ, কিন্তু না, এখানে সমমুখী হলো আকর্ষণ এবং বিপরীতমুখী হলো কি ভাইয়া, বিকর্ষণ, ঠিক আছে। ওকে, এবং দেখো এখানে বলছে কি, বলছে যে দেখো যে দুটি সমান্তরাল, দেখো বলছে কি, দুটি সমান্তরাল তড়িৎবাহী প্রবাহীর মধ্যকার ক্রিয়াশীল বল প্রবাহদ্বয়ের গুণফলের সমানুপাতিক, প্রবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং পরস্পরের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। এটা জানার আগে তোমাদের একটা সূত্র মুখস্থ রাখা লাগবে, সেটা হলো ভাই দেখো এই যে নিচে আসো, এই যে এই সূত্রটা কই গেল, আচ্ছা 1 মিনিট, এই যে সূত্রটা, ঠিক আছে, দেখো এই যে দৈর্ঘ্যের উপরে প্রযুক্ত বল, এই সূত্রটা মনে রাখা লাগবে আমাদের, ঠিক আছে। দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল ইকুয়াল টু কি, দেখো মিউ নট I1 I2, এখানে বলছে কি ভাই, দেখো দুটি সমান্তরাল বিদ্যুৎবাহী, ঠিক আছে, আমরা এতক্ষণ যে পড়ছিলাম, ঠিক আছে, দেখো তারের উপরে প্রযুক্ত বল আমরা একটু আগে পড়লাম, কি পড়ছি ভাইয়া, F ইকুয়াল টু ILB সাইন থিটা, একটু আগে যেটা পড়ছি, ঠিক আছে। এবং দেখো এখানে বলছে দুটি সমান্তরাল বিদ্যুৎবাহী, ঠিক আছে, কি বলছে ভাইয়া, দেখো দুটি সমান্তরাল বিদ্যুৎবাহী, ঠিক আছে। দেখো এই যে আগে কোনটা পড়ছিলাম, আগে পড়ছিলাম এই যে একটি সমান্তরাল তারের উপর যখন বিদ্যুৎ বাহ তখন কি হয়, বলের মান হয় যে F ইকুয়াল টু কি ILB সাইন থিটা, এটা নিয়ে একটু আগে আলোচনা করছি আমরা। এখন কি দেখবো, দুটি সমান্তরাল বিদ্যুৎবাহীর ক্ষেত্রে, মানে দুটি তারের ক্ষেত্রে, এই ক্ষেত্রে বল কি হয় ভাইয়া, দেখো এই ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ দুইটা আছে, ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহ কয়টা আছে ভাই, দুইটা আছে, এবং তারের দৈর্ঘ্য আছে আর কি আছে, নিচে আছে 2πr, মধ্যবর্তী দূরত্ব। এখানে আমাদের এই সম্পর্কটা মনে রাখা লাগবে। এবং তোমাকে যদি বলে প্রতি একক দৈর্ঘ্য বল কত, প্রতি একক দৈর্ঘ্য বল, এই একক দৈর্ঘ্য কথাটা বললেই তুমি জাস্ট এই যে এই সূত্র, সেম সূত্র শুধু যেখানে একটা দৈর্ঘ্য আছে না, এই যে এল আছে না, এলটা তুমি বাদ দিয়ে দিবা, ঠিক আছে, এলটা বাদ দিয়ে দিলে তুমি প্রতি একক দৈর্ঘ্য সূত্র পাওয়া যাবা। এই যে সূত্র, এই সূত্রটার কথা এখানে বলছে, ঠিক আছে, দেখো যেখানে বলছে যে দুটি সমান্তরাল তড়িৎবাহী, ঠিক আছে, আমি সূত্রটা আবার একটু লিখি এখানে, দেখো তাহলে লাইনটা তোমাদের বোঝাইতে সহজ হবে। দেখো 1 মিনিট, আমি আবার একটু লিখি, সূত্রটা কি ভাইয়া, সূত্রটা ছিল F ইকুয়াল টু মিউ নট I1 I2 L ডিভাইডেড কি ছিল 2πr, ঠিক আছে, এই সূত্র ছিল। ওকে, তো কি বলছে দেখো, দুটি সমান্তরাল তড়িৎবাহী পরিবাহীর মধ্যকার ক্রিয়াশীল বল প্রবাহদ্বয়ের গুণ ফলের সমানুপাতিক, এই যে I1 একটা প্রবাহ, I2 একটা প্রবাহ, তার মানে প্রবাহদ্বয়ের গুণ ফলের সমানুপাতিক, প্রবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, এই যে এল প্রবাহ দৈর্ঘ্যের সমানুপাতিক, প্রবাহিতর মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, এই যে মধ্যবর্তী দূরত্ব আর এর কি আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা এই সূত্র থেকেই এটা পেয়ে যাব, ঠিক আছে। ওকে, এবং দেখো ওই আগের কথাই বলছে যে দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে এবং বিপরীতমুখী প্রবাহ কী করে, পরস্পরকে বিকর্ষণ করে। এবং ওই যে আগের কথা যেটা মাত্র পড়াইলাম, ঠিক আছে, এখানেও তো বলছে, মানে বুঝিনি এক কথা, এখানে একবার বলছে এখানে একবার বলছে, ঠিক আছে। ওকে, আচ্ছা ক্লাস কি কারো আটকে যাচ্ছে, আমার মনে হয় কারো আটকে যাচ্ছে না, তোমার নিজেরই যাচ্ছে। তুমি এক কাজ করো, তোমার নেট কানেকশনটা একটু চেক করো, আর বের হয়ে নতুন করে ঢোকো, ঠিক আছে, বের হয়ে নতুন করে ঢোকো। ওকে, তো দেখো এই যে 5 নাম্বার একটা ম্যাথ দিছে, ঠিক আছে, ম্যাথটা একটু দাগায় দেই, ম্যাথটা একটু কইরো, ঠিক আছে, এটা তোমরা নিজেরাই পারবা, জাস্ট সূত্রতে বসায় দিছে, ঠিক আছে। তো আমি একটু বুঝাই দিই কোন সূত্রটা হবে, শুধু আমি সূত্রটা বুঝাই দিই, ঠিক আছে, এগুলো তোমরা নিজেরাই করতে পারবা। ওই যে মাত্র একটা ম্যাথ দেখাই দিলাম, মানে টুকটুক করে ছোট ছোট ভাগ করে হাতে কলমে করবা, ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করবা না। ওকে,
দেখো এখানে বলছে, দেখো প্রশ্নটা পড়তে যা দেখবা দুটি তারের কথা বলছে। দুটি তারের ক্ষেত্রে আমাদের কোন সূত্র হবে? আমাদের ওই যে ওই সূত্র হবে এফ ইকুয়াল টু মিউ নট আই ওয়ান আই টু এল ডিভাইডেড 2 পাই আর, এই সূত্রে হবে ম্যাথ। এখন দেখো এখানে বলছে সব কিছু বলছে, দুটি তার সূত্র আমরা বসাইলাম, কিন্তু এখানে বলছে দেখো যে আবার একটা কথা বলছে, সেটা কি, যে প্রতি একক দৈর্ঘ্য ক্ষেত্রে, মানে প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। আমি বলছি একক দৈর্ঘ্য থাকলে কি করবা, সুন্দর করে এই যে এলটা আছে এলটা শুধু বাদ দিয়ে দিবা। তো সুন্দর করে কি করবা, এলটা বাদ। ঠিক আছে, তাহলে কি এই যে সূত্র পাই গেলাম, এই সূত্রে বসায় দিবা প্রত্যেকটা মান, অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। এই 6 নাম্বারটাও সেম টাইপের, ঠিক আছে, সেম ভাবে করবা। কিন্তু এখানে কি আছে, এখানে এল এর মান আছে, কিন্তু এখানে একক বল বলে নাই। ঠিক আছে, ওকে, এটাও করবা। ওকে, এখন দেখো যে হল প্রভাব বা হল ক্রিয়া, ঠিক আছে, হল প্রভাব বা হল ক্রিয়া, এখানে তো শুধু তোমার মনে রাখা লাগবে কি, দেখো আমি দাগায় দেই, দেখো দেখো এই পরীক্ষা সম্পাদন করে এইচ হল। ঠিক আছে, মানে ওর নামে আসছিল হল, এই জন্য কি এটা আসলে হল প্রভাব বা হল কি নামে পরিচিত, মানে ওর নাম অনুযায়ী নামটা দেওয়া হয়েছে। ওকে, এখন দেখো হলের পরীক্ষা, তার আগে আমাদের এখানে মনে রাখা লাগবে যে হল ভোল্টেজ কখন আমরা পাই। ঠিক আছে, কখন পাবো ভাইয়া, যখন তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্রের উভয়ের সাথে লম্ব বরাবর কাজ করবে। তার মানে কি, তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র দুইটার মাঝখানে কোণ কত থাকবে, 90 ডিগ্রি। তখন আমরা কি পাবো, তখন আমরা সেটাকে হল ভোল্টেজ বলবো। ঠিক আছে, ওকে। তার মানে বলতে পারি যে তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে বা লম্বভাবে বরাবর বিভব পার্থক্য সৃষ্টি করে, তখন আমরা কি পাই, তখন আমরা ফলাফল হিসাবে হল ভোল্টেজ পাই। ঠিক আছে, হল ভোল্টেজ পরিমাপ করা হয় কি দিয়ে ভাইয়া, দেখো এখানে বলছে যে হল ভোল্টেজ ভোল্ট মিটার দিয়ে পরিমাপ করা হয়। এই যে দেখো হল ভোল্টেজ ভোল্ট মিটার দিয়ে পরিমাপ করা হয়। ঠিক আছে, ওকে। দেখো, এবং এই যে কি বলে যে, দেখো যে হলের পরীক্ষা, হল যে পরীক্ষাটা করছিল, এই পরীক্ষা থেকে আমরা চার্জের প্রকৃতি নির্ণয় করতে পারি, এবং কি হলের, দেখো দুইটা কথা মনে রাখবে, একটা হলো কি বললাম যে চার্জের প্রকৃতি, আর একটা হলো একক আয়তনে চার্জের সংখ্যা। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়, সত্য মিথ্যা টাইপের প্রশ্ন দেয়। ঠিক আছে, যে নিচের কোনটি নির্ণয় করা যায়, নিচের কোনটি নির্ণয় করা যায় না। ঠিক আছে, এবং দেখো যে শুধু সূত্র সূত্র দুইটা বলছে সুন্দর করে। ঠিক আছে, এবং সূত্র থেকে আমরা কি আলটিমেটলি বলতে পারি একটা কথা, যে হল ভোল্টেজ প্রতি একক আয়তনের চার্জ বাহকের সংখ্যার ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই যে দেখো ভিএইচ ইকুয়াল টু কি বিআই ডিভাইডেড এন টি কিউ, এই এনটা কি, এনটাই হলো চার্জ বাহকের সংখ্যা। তার মানে কি আমরা বলতে পারি না ভি ব্যস্তানুপাতিক ওয়ান ডিভাইডেড, মানে ব্যস্তানুপাতিক এন, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে কি বলা যায় যে হল ভোল্টেজ প্রতি একক আয়তনের চার্জ বাহকের সংখ্যা ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ওকে। এখানে আর কিছু লাগবে না। দেখো পড়াই নাই, কিছুই লাগবে না এগুলো। ঠিক আছে, পোলাপান্তে এমনি ভয় পাও, ক্লাস করো না ঠিক মতো, পড়াশোনা করো না। ঠিক আছে, এগুলো কোনো পড়া হইলো, এগুলো ইজি। ঠিক আছে, ওকে। এখানে একটা কথা বলছে যে একটি সোজা চৌম্বকীয় তারের চৌম্বক ভ্রামক এম, যদি তারটি অর্ধবৃত্তাকার বাঁকানো হয় তবে তারটির চৌম্বক ভ্রামক কত হবে। ঠিক আছে, তো এটা দেখো, এটা কি করবা তোমরা, এখন তোমরা যদি এটা বুঝতে যাও বা করতে যাও, তোমার মাথা টাথা নষ্ট হয়ে যাবে না, স্বাভাবিক নষ্ট হয়ে যাবে। এখানে ভাই কী কী বলছে, কত কিছু বলছে, তো তুমি কি করবা, এতগুলা ম্যাথ, যতগুলা ম্যাথ শর্টকাটে করা যায় শর্টকাট শিখাই দিচ্ছি, শর্টকাটে করবা। যেটা শর্টকাট নাই সেটা ডিরেক্ট মুখস্থ, কারণ তোমাকে মেডিকেলে প্রশ্ন কখনো মান চেঞ্জ করে দিবে না বা অন্য কোনো কিছু চেঞ্জ করে দিবে না, তোমাকে সরাসরি যেমন প্রশ্ন আসে তেমনই তুলে দিবে। তো তুমি সুন্দর করে মানটা একটু মুখস্থ করে নিবা। ঠিক আছে, কারণ এটা আসার সম্ভাবনা আছে এবং আসতেই ভাবে আসবে। ঠিক আছে, ওকে। দেখো এখন দেখবো কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন। ঠিক আছে, কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন। ঠিক আছে, একটু পরে আমরা দেখবো যে পৃথিবীর চৌম্বকত্ব নিয়ে আলোচনা। তো এখানে তেমন কোনো পড়া নাই, দেখো একটা লাইনে শুধু বলছে যে সকল পদার্থে ডায়াচৌম্বকত্ব বিদ্যমান আছে। ঠিক আছে,
তোমাকে বলবে যে সকল পদার্থের কোন তত্ত্ব মানে কোন ধর্মটি বিদ্যমান, ডায়াচুম্বকত্ব, ফেরোচুম্বকত্ব, ঠিক আছে, প্যারাচুম্বকত্ব, কোনটা হবে? অ্যান্সার হবে ডায়াচুম্বকত্ব। এই ডায়াচুম্বকত্ব, প্যারা, ফেরো সব কিছু আমরা একটু পরে দেখবো বিস্তারিত, ঠিক আছে। তোমরা শুধু একটু মনে রাখো এখানে যে সকল পদার্থের ডায়াচুম্বকত্ব ধর্ম বিদ্যমান, ঠিক আছে। ওকে, দেখো এখানে একটা আম, দেখো এখন আমরা দেখবো পৃথিবীর চৌম্বকত্ব। কি দেখবো ভাইয়া? পৃথিবীর চৌম্বকত্ব, ঠিক আছে। দেখো এদিকে এখানে সুন্দর করে একটা পৃথিবী আঁকাইছে। তো আমরা চলো এটা একটু আগে বুঝি, এটাকে একটু বুঝি, তারপরে আমরা কি করব, তারপরে আমরা এটার সাথে ম্যাচ করে পড়বো, ঠিক আছে। এখানে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। আচ্ছা, আমরা এক কাজ করি, সুন্দর করে নতুন একটা পেজ নেই, নতুন একটা পেজ নিয়ে সুন্দর করে বুঝি, ঠিক আছে। একটু ভালো করে বোঝা লাগবে, এখানে এখানে বোঝার ব্যাপার আছে ভাই একটু, ঠিক আছে। সো কাইন্ডলি একটু ভালো করে বোঝার ট্রাই করো। দেখো, ধরো এটা আমাদের একটা পৃথিবী, দেখো এটা হলো আমাদের একটা পৃথিবী, কি ভাইয়া? এটা আমাদের পৃথিবী, একটা পৃথিবী তো, ঠিক আছে। ওকে, তো দেখো পৃথিবীর এটা হলো, দেখো উত্তর মেরু। এটা কোন মেরু ভাইয়া? উত্তর মেরু, আমি লিখে দিই উত্তর মেরু, পৃথিবীর উত্তর মেরু। তাহলে এটা কি হবে? এটা হবে ভাইয়া দক্ষিণ মেরু। এটা কি হবে? এটা হবে দক্ষিণ মেরু। ওকে, এখন আলটিমেটলি হয় কি, তুমি যদি একটা চৌম্বককে সুতার সাথে বেঁধে, ঠিক আছে, একটা চৌম্বককে সুতার সাথে বেঁধে ঝুলায় দাও, তখন দেখবা যে চৌম্বকেরও কি জানি আমরা, চৌম্বকের দুইটা মেরু থাকে না? এটা ধর একটা চৌম্বক, ঠিক আছে। চৌম্বকের কি থাকে? এ পাশে একটা মেরু থাকে, এ পাশে একটা মেরু থাকে। তো চৌম্বকের যে উত্তর মেরু সেটা দেখবা উপরের দিকে থাকবে। কোন দিকে থাকবে ভাইয়া? উত্তর মেরু উপরের দিকে থাকবে। তার মানে কোন দিকে থাকে? এ বরাবর থাকে, মানে এইখানে থাকবে, উত্তর মেরু এ বরাবর থাকবে। এবং দক্ষিণ মেরু কোন বরাবর থাকবে? দক্ষিণ মেরু থাকবে এই বরাবর, ঠিক আছে। এখন চিন্তা করে যে এখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে উত্তর মেরু এ বরাবর থাকে কেন, উপরের দিকে থাকে কেন, এবং দক্ষিণ মেরু দক্ষিণ মেরু তো থাকে কেন, এই বরাবর থাকে কেন? কারণটা কি? এখন কারণটা খুঁজতে যায়, দেখে যে ভূচম্বক যেটা বলা হয়, বা আমাদের মাটির অভ্যন্তরে যে চুম্বক পদার্থগুলো আছে, ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলবো? ভূচম্বক, ঠিক আছে। তো এটা হলো, সাপোজ ধরো এই যে এটা এভাবে আঁকাইছি না, এটা হলো আমাদের ভূচম্বক, ঠিক আছে। তো ভূচম্বকের যে কি বলে, যে মানে চৌম্বকের তো দুইটা মেরু থাকে, একটা কি থাকে? দক্ষিণ মেরু থাকে, একটা উত্তর মেরু থাকে। তো আলটিমেটলি মনে করা হয় যে চৌম্বকের যে দক্ষিণ মেরু, ঠিক আছে, চৌম্বকের দক্ষিণ মেরুগুলো আসলে পৃথিবীর উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত। তার মানে আমি যদি এখানে বলতে যাই, দেখো এটা যদি চৌম্বক, এটা তাহলে আলটিমেটলি কি হবে? এটা হবে আলটিমেটলি চৌম্বকের দক্ষিণ মেরু, ঠিক আছে। আমি লিখে দিই, দেখো চৌম্বকের দক্ষিণ মেরু, ঠিক আছে। আর এটা কি হবে? এটা হবে চৌম্বকের উত্তর মেরু। এটা কিন্তু ভূচৌম্বক, ভূ কথাটা মনে রাখা লাগবে, ভূচৌম্বক, ঠিক আছে। তাহলে দেখো আমরা জানি যে চৌম্বক আসলে কি করে? পরস্পর বিপরীত মেরুকে আকর্ষণ করে। তো দেখো এটা যদি নর্থ হয়, তাহলে আর একটা চৌম্বক কি করবে? আর একটা চৌম্বকের সাউথ পোলকে কি করবে? আকৃষ্ট করবে, তাই তো করবে। এটা সাউথ পোল, এটা নর্থ পোলকে আকর্ষণ করবে। যদি এটা সাউথ পোল না হয় নর্থ পোলে, তাহলে কি করতো? পরস্পর কিন্তু বিকর্ষণ করতো। তো যেহেতু আমরা একটা চৌম্বক ঝুলাইলে সেটার কি করে? সেটার নর্থ পোলটা
নর্থ পোলটা এই উপরের দিকে থাকে, তার মানে কি এখানে নিশ্চয়ই কোনো একটা চৌম্বকের সাউথ পোল আছে। ঠিক আছে, এই যে বললাম ভূচম্বক, ভূচম্বক যেটা কল্পনা করছি আমরা বা ভূচম্বক যেটা আছে, ভূচম্বক ম্যাক্সিমাম ভূচম্বকের সাউথ পোল বা দক্ষিণ মেরুটা আসলে এই পাশে অবস্থিত। ঠিক আছে, এই জন্য কি হয়, আমি যদি এখানে একটা চুম্বক ঝুলাই দেই, সেটার যে নর্থ পোল আছে বা উত্তর মেরু আছে, সেটা কোন দিকে থাকে, এই উপরের দিকে থাকে, এটার আকর্ষণের কারণে। বুঝছো কি না? ঠিক আছে, এবং দেখো বিজ্ঞানীরা কি করছে, ধারণা করছে যে পৃথিবীর যে উত্তর মেরু আছে, এইখান থেকে দেখো আমি একটু বলি, এইখান থেকে ঠিক কত, ঠিক এখানে মেবি 2500 কিলোমিটার। ঠিক আছে, কি হইলো, 2500 কিলোমিটার পশ্চিমে, ঠিক আছে, পশ্চিমে। তো এই যে এটা হলো আমাদের উত্তর মেরু, এই উত্তর মেরু থেকে এটা হলো পশ্চিম দিকে, পশ্চিম বরাবর। তাহলে উত্তর থেকে যখন পশ্চিমে যাব 2500 কিলোমিটার, কত কিলোমিটার ভাইয়া, এই যে এটার দূরত্ব, এই দূরত্ব তার কত, 2500 কিলোমিটার। তাহলে আমরা যদি উত্তর মেরু থেকে 2500 কিলোমিটার পশ্চিমে যাই, তাহলে আমরা যেটা পাবো সেটা কি বলতেছে কি, আমরা ভূচম্পকের দক্ষিণ মেরু। এটা কোথায় অবস্থিত ভাইয়া, এটা দেখবা বইয়ের ভিতরে লেখা আছে। দেখো এটা লেখা আছে যে আম, কানাডার বুথিয়া উপদ্বীপ। কোন জায়গা ভাই, এটা কানাডার বুথিয়া উপদ্বীপ। ঠিক আছে, এবং এটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি ভূচম্পকের দক্ষিণ মেরু। পৃথিবীর কিন্তু উত্তর মেরু ছিল এটা, কিন্তু ভূচম্পকের এটা কোন মেরু, দক্ষিণ মেরু। ঠিক আছে, এবং এই ভূচম্পকের যে দক্ষিণ মেরু, এটার একটা নাম আছে। ঠিক আছে, আর একটা নাম আছে, সেটা সেটা বিজ্ঞানের একটা নাম দিচ্ছে, সেটা হলো ভাইয়া ভূচম্পকের দক্ষিণ মেরু বা লাল মেরু, লাল মেরু। ঠিক আছে, তো এটা তোমরা কেমন মনে রাখবা, দলা দিয়ে মনে রাখতে পারো, দলা, দতে দক্ষিণ, লতে লাল। তাহলে ভূচম্পকের দক্ষিণ মেরু এক নাম কি ভাইয়া, লাল। ঠিক আছে, লাল, ওকে, লাল মেরু। ঠিক আছে, এবং এটা যদি লাল মেরু হয়, দেখো তাহলে বিপরীত যেটা থাকবে, এটা কি উত্তর মেরু, তার মানে কি এটা হবে নীল মেরু। ঠিক আছে, এজন্য এই ভূচম্পকের যে উত্তর মেরু আছে, এটা একটা নাম আছে, সেটা হলো ভাইয়া নীল মেরু। ঠিক আছে, নীল মেরু, মেরু। বুঝছো কি না? তাহলে এখন আমরা কি পাইলাম, দেখো আমরা এখানে পাইলাম হলো ভূচম্বক, এবং এখানে পাইলাম কি, পৃথিবীর ভৌগোলিক, ভৌগোলিক মানে পৃথিবীর ভৌগোলিক মেরু আর কি। ঠিক আছে, আর এটা কি ভূচম্বকের মেরু। যাই হোক, এখন মোট কথা আমাদের এই যে ভূচম্বক এবং যে পৃথিবীর অক্ষ বা পৃথিবীর মেরু, এই দুইটার মাঝখানে একটা কোণ আছে না, কোণ, এই কোণের একটা মান আছে। কোণের মান কত জানো, এই কোণের মান হলো ভাইয়া 18 ডিগ্রি। কত, 18 ডিগ্রি। এই কোণের মানটা আমাদের জানা লাগবে, 18 ডিগ্রি। বুঝছো কি না? দেখো আমি আবার একটু রিকল করি, তো দেখো একবার রিকল করি, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আলটিমেটলি বুঝাইতে চাইলাম কি, তুমি একটা চৌম্বক, এটা একটা চৌম্বক, ঠিক আছে, চৌম্বককে তুমি সুতার সাথে বাঁধছো মাঝ বরাবর, বাইজা ঝুলাই দিছো, ঝুলাইলে দেখবা যে চৌম্বকের যে সাউথ পোল আছে, বা বাংলাতে বলি চৌম্বকের যে উত্তর মেরু আছে, ঠিক আছে, বা সরি নর্থ পোল, যেটা উত্তর মেরু, মেরু, ঠিক আছে, নর্থ পোল মানে নর্থ পোল মানে উত্তর মেরু, হ্যাঁ ঠিক আছে। তো যেটা বললাম যে চৌম্বক তুমি ঝুলাই দিলা সুতায় বাইধা, চৌম্বকের যে উত্তর মেরুটা আছে, সেটা দেখবা যে আহ, কি বলে, অক্ষ বরাবর ওপর দিকে থাকবে, পৃথিবীর অক্ষ বরাবর উপর দিকে থাকবে। এখন চিন্তার বিষয় যে আহ, চৌম্বকের উত্তর মেরুটাই কেন উপর বরাবর থাকলো, দক্ষিণ মেরুটা কেন উপর বরাবর থাকলো না? তার মানে নিশ্চয়ই যেহেতু উপর বরাবর আছে, তার মানে উপর বরাবর কোনো কিছু একটা আকর্ষণ করতেছে। তে আকর্ষণ কোনটা করে, আমরা জানি চৌম্বকের বিপরীত মেরু আকর্ষণ করে। তাহলে যেহেতু চৌম্বকের দক্ষিণ মেরুটা আকর্ষণ করতেছে, তার মানে ওই জায়গায় নিশ্চয়ই কোনো একটা চৌম্বকের উত্তর মেরু আছে, সেজন্য উত্তর আর দক্ষিণ পরস্পরকে আকর্ষণ করতেছে। তো এই জন্য আহ, বিজ্ঞানীরা রিসার্চ করলো বা কল্পনা করলো, যেটা বলো না কেন, এবং দেখলো যে আলটিমেটলি ভূ চৌম্বক যেটা আছে বা মাটির ভেতরে যে একটা চৌম্বক আছে, সেই চৌম্বক ম্যাক্সিমাম ভূ চৌম্বকের যে দক্ষিণ মেরু, সেটা অবস্থিত হলো এই ঠিক উত্তর মেরু থেকে 2500 কিলোমিটার পশ্চিমে। উত্তর মেরু থেকে 2500 কিলোমিটার কোথায়, পশ্চিমের দিকে গেলে একটা আমরা স্থান পাবো, যেটা যে স্থানের নাম কি, কানাডার বুথিয়া উপদ্বীপ। এই স্থানে কোন কি অবস্থিত ভাইয়া, ম্যাক্সিমাম ভূচৌম্বকের দক্ষিণ মেরু অবস্থিত। তো যেহেতু এখানে দক্ষিণ মেরু অবস্থিত, তার মানে কি অন্যান্য যেগুলো চৌম্বকের উত্তর মেরুকে কি করবে, আকর্ষণ করবে। সেজন্য আমরা যখন একটা চৌম্বক এখানে ঝুলাই হাতে নিয়ে, তখন সেটার উত্তর মেরুটা কি করে, এই দক্ষিণ মেরুটা আকর্ষণ করে। ঠিক আছে, এজন্যই আসলে দক্ষিণ মেরু মানে চৌম্বকের দক্ষিণ উত্তর মেরুটা কি হয়, চৌম্বকের উত্তর মেরুটা আসলে উপরের দিকে থাকে। বুঝছো কি না? ঠিক সেমভাবে বিপরীতটা কোন দিকে যাবে, বিপরীতটা যাবে উত্তর মেরু বরাবর। ঠিক আছে, মানে ভূচম্বকের উত্তর মেরু বরাবর যাবে। বুঝছো কি না? ওকে, এখন আলটিমেটলি এই যে ভূচম্বকের অক্ষ এবং যে পৃথিবীর অক্ষ, দুইটা মাঝখানে একটা কোণ থাকে, কোণের মান কত ভাইয়া, 18 ডিগ্রি।
ঠিক আছে। এবং আলটিমেটলি এই যে ভূচম্বকের দক্ষিণ মেরু যেটা, এই দক্ষিণ মেরু একটা নাম আছে, সেটা হলো লাল, যেটা দলা দিয়ে মনে রাখতে বলছি, দতে দক্ষিণ লতে লাল। ঠিক আছে। এবং উত্তর দিকটা নাম কি, যেহেতু দক্ষিণ দিক লাল তাহলে উত্তর দিক কত হবে, ভূচম্বকের উত্তর দিক হবে বা উত্তর মেরু হবে লাল, লাল মেরু। ঠিক আছে। ওকে। এখন ভাইয়া ভূচম্বক বলতে বোঝায় কিন্তু ভূ মানে মাটি না, ভূ মানে ভূমি বা মাটি। তো ভূচম্বক হলে যে মাটির অভ্যন্তরে যে চুম্বক এইটা। আর তোমাকে যদি বলে যে শুধু চুম্বক, তার মানে কি তোমার হাতের যে চুম্বক থাকবে ওইটা। তো তোমাকে যদি প্রশ্ন করবে, দেখো এখানে কিন্তু পেঁচা প্রশ্ন করতে পারে। তোমাকে যদি বলে যে আম, তোমাকে প্রশ্ন করতে পারে যে ভূচম্বকের দক্ষিণ মেরু পৃথিবীর কোন মেরুর দিকে অবস্থিত, তোমার কি হবে? তোমার তখন অ্যান্সার হবে যে ভূচম্বকের দক্ষিণ মেরু পৃথিবীর উত্তর মেরুর দিকে অবস্থিত। আর তোমাকে যদি ভূচম্বক না বলে শুধু চম্বক বলে, যে চম্বকের উত্তর মেরু পৃথিবীর কোন মেরুর দিকে মুখ করে থাকে, সেটা কি হবে? শুধু চম্বক বললে কিন্তু চম্বকের যে মেরু পৃথিবীরও সেই মেরু হবে। বুঝছো কি না? কারণ ভূচম্বকের সাথে কেবল পৃথিবীর মেরুটা বিপরীত দিকে থাকে। কারণ এখানে দেখো যে পৃথিবীর উত্তর মেরু ভূচম্বকের দক্ষিণ মেরু, আবার পৃথিবীর দক্ষিণ মেরু ভূচম্বকের উত্তর মেরু। বুঝছো কি না? ঠিক আছে। দেখো এই কথাগুলাই এখন বইয়ে পড়বো আমরা, এই কথাগুলাই বলছে। ঠিক আছে। দেখো এই যে যেটা হলো কি ভূচম্বক, এবং এটা কি পৃথিবীর অক্ষ। ঠিক আছে। এইগুলাই বলছে। মাঝখানে কোণের মান কত, দেখো যেখানে গলে বলছে যে ভৌগোলিক অক্ষের সাথে ভূচম্বক অক্ষ 18 ডিগ্রি কোণ করে থাকে। ঠিক আছে। এই যেটা ভৌগোলিক অক্ষ এবং এটা কি ভূচম্বক অক্ষ, মাঝখানে 18 ডিগ্রি কোণ করে থাকে। ঠিক আছে। ওকে। এবং দেখো বলছে যে এই যে ভূচম্বক দক্ষিণ মেরু, ভূচম্বকের দক্ষিণ মেরু কোনটা ছিল, যেটা ছিল না ভূচম্বকের দক্ষিণ মেরু। এটা এটা কি বলছে, দেখো ভৌগোলিক উত্তর মেরু হতে 2500 কিলোমিটার পশ্চিমে, যেটা হলো দেখো এটা হলো ভৌগোলিক উত্তর মেরু, আর এটা কি, এটা হলো ভূচম্বক দক্ষিণ মেরু। তাহলে এটা থেকে কত কিলোমিটার পশ্চিমে ভাইয়া, 2500 কিলোমিটার পশ্চিমে। ঠিক আছে। ওকে। ঠিক সেমভাবে বলছে দেখো যে ভূচম্বকের উত্তর মেরু, ঠিক আছে, ভৌগোলিক দক্ষিণ মেরুর 2200 কিলোমিটার পূর্বে অবস্থিত। ঠিক আছে। তার মানে কি আলটিমেটলি যে এখান থেকে কত 2200 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ঠিক আছে। সরি, পূর্বে অবস্থিত 2200 কিলোমিটার। ঠিক আছে। এটাই কিন্তু এখানে বলছে। তো এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। ঠিক আছে। এবং এই যে এটা যে দেখো পশ্চিমে অবস্থিত 2500 কিলোমিটার পশ্চিমে, এই 2500 কিলোমিটার পশ্চিমের স্থানটার নাম কি, নামটা যে বললাম কানাডার বুথিয়া উপদ্বীপ। এই যেখানে বলছে দেখো যে দক্ষিণ কানাডার বুথিয়া উপদ্বীপ। ঠিক আছে। এবং উত্তর মেরু কোথায় অবস্থিত ভাইয়া, দেখো আন্টার্কটিকা মহাদেশের ভিক্টোরিয়াতে অবস্থিত। ঠিক আছে। একটা হলো আন্টার্কটিকা, একটা কোথায়, কানাডা। ঠিক আছে। বুথেও উপদ্বীপ আর কি ভিক্টোরিয়া। ঠিক আছে। নামগুলো একটু মনে রাখা লাগবে। তারপর নিচে আসো, যে বলছে যে সাধারণ চৌম্বকের উত্তর মেরু উত্তর সন্ধানী মেরু এবং দক্ষিণ মেরুকে দক্ষিণ সন্ধানী মেরু মেরু বলা হয়। ঠিক আছে। তাহলে সাধারণ চুম্বক মানে কি, তুমি যে চুম্বকটা হাতে নিয়ে আসো সেই চুম্বক। ঠিক আছে। সাধারণ চুম্বক, কারণ যেটা বললাম যে তোমার সাধারণ চুম্বক যেটা তুমি হাতে নিয়ে থাকো, ওইটা তো পৃথিবীর উত্তর বরাবরই থাকবে। পৃথিবীর যে মেরু যেই দিকে, তোমার চুম্বকের মেরুও সেই দিকেই থাকবে। সেজন্য বলে কি উত্তর সন্ধানী মেরু এবং দক্ষিণ সন্ধানী মেরু বলা হয়। ঠিক আছে। ওকে। এবং দেখো এই যে ভূচম্বকের উত্তর মেরুকে কি বলা হয়, নীল মেরু, এবং দক্ষিণ মেরুকে লাল মেরু বলা হয়, যেটা বললাম। ঠিক আছে। যে দলা দিয়ে মনে রাখতে বলছিলাম, দ লা, দতে দক্ষিণ লতে লাল। ঠিক আছে। দলা দিয়ে মনে রাখবা। বুঝছো কি না? ওকে। দেখো পৃথিবী কিন্তু এক বিরাট চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে। এটা একটু মনে রাখো। ওকে। তারপরে নিচে আসো, দেখো ভূচম্বক সম্পর্কিত কয়েকটি রাশি, এখানে বিভিন্ন রাশি টাশি বলছে। ঠিক আছে। সবগুলো রাশি একটু রিডিং করবা। এই যে মনে করো যে ভূচম্বক অক্ষ, ভূচম্বক মেরু। ঠিক আছে। ভৌগোলিক অক্ষ, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ছি, অলরেডি দেখছি। ঠিক আছে। তারপরে দেখো বলছে যে দেখো চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্য, যেটা একটা চৌম্বক, এটা একটা চৌম্বক। ঠিক আছে। চৌম্বকের এক প্রান্ত থেকে আরেক প্রান্তর যে দূরত্ব, এটাকে বলতেছে জ্যামিতিক দৈর্ঘ্য। আর এই যে চৌম্বকের যে পোল আছে দুইটা, একটা নর্থ পোল একটা সাউথ পোল, একটা দক্ষিণ মেরু বা উত্তর মেরু। মেরু কিন্তু দেখতেছো যে মেরু কিন্তু প্রান্ত অবস্থান করতেছে না, প্রান্ত থেকে একটু ভিতরে অবস্থান করতেছে। এই যে একটা মেরু থেকে আরেকটা মেরুর যে দৈর্ঘ্য বা দূরত্ব, এটাকে বলবো আমরা চৌম্বক দৈর্ঘ্য। তো এটা কেমন মনে রাখবা, দেখো জ্যামিতিক দৈর্ঘ্য, জ্যামিতিক কথাটা বড় না, জ্যামিতিক কথাটা বড় এই জন্য কি জ্যামিতিক দৈর্ঘ্যটা বড়, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আর চৌম্বক কথাটা ছোট এই জন্য কি চৌম্বক প্রান্তটা ছোট, এক পোল থেকে অন্য পোল। ঠিক আছে। সেই কথা এখানে বলছে। ঠিক আছে। ওকে। এবং এর চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্য দুইটা অনুপাত হলো 0.85। ঠিক আছে। এর চৌম্বক দৈর্ঘ্য ডিভাইডেড জ্যামিতিক দৈর্ঘ্য অনুপাত কত, 0.85। ঠিক আছে। মানটি একটু মনে রেখো।
ওকে দেখো ভূচম্বকত্বের উপাদান, ঠিক আছে, ভূচম্বকত্বের উপাদান হলো তিনটি। কয়টি ভাইয়া? তিনটি। এটা তোমরা মনে রাখতে পারবা অণুবিবি দ্বারা। অণুবিবি, অণুবিবি এই কথাতে মনে রাখবা, ঠিক আছে। অণু মানে কি? অণু মানে হলো আনুভূমিক প্রাবল্য। অণু মানে হলো আনুভূমিক প্রাবল্য, ঠিক আছে। বিবি মানে হলো একটা বি মানে বিচ্যুতিকোণ, একটা মানে হলো কি বিনতিকোণ, ঠিক আছে, বিচ্যুতিকোণ এবং বিনতিকোণ, ঠিক আছে। ওকে, এখন দেখো আলটিমেটলি বিচ্যুতিকোণ এবং বিনতিকোণের কিছু কিছু সংজ্ঞা দিছে, ঠিক আছে। সংজ্ঞাটা একটু দেখো। বলছে যে পৃথিবীর কোন স্থানে চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোণকে ওই স্থানের ভূচম্বকত্বের বিচ্যুতি কোণ বা বিচ্যুতি বলা হয়, ঠিক আছে। মানে যে আমরা দেখলাম না যে ভৌগোলিক তল এবং কি চৌম্বক তল দুইটা মাঝখানে যে কোণ ছিল ওইটাই কি? ওইটা হলো আলটিমেটলি বিচ্যুতি কোণ, ঠিক আছে। ওকে, তো এই বিচ্যুতি কোণ জিনিসটা কি সেটা তোমার জানা চাইতে বেশি জানা লাগবে যে বিচ্যুতি কোণের মানটা। যেমন এখানে বলছে যে দেখো যে ঢাকার বিচ্যুতি কোণের মান কত? দেখো যে হাফ ডিগ্রি পূর্ব, ঠিক আছে, বা 1/2 ডিগ্রি পূর্ব, ঠিক আছে। ওকে, এটা একটু মনে রাখা লাগবে। আর এখানে একটা কথা বলছে দেখো যে আচ্ছা ওটাই তো বলছে এখানে, আচ্ছা যাই হোক ওটা লাগবে না। বিনতিকোণ, এখন আমরা কি দেখবো? হ্যাঁ বিনতিকোণ, ঠিক আছে, বিনতিকোণ। মনে রাখবা বিনতিকোণ হলো মেরু অঞ্চলে, মেরু অঞ্চল আছে এখানে কি লেখা আছে নাকি? দেখি আগে দেখি লেখা আছে কি না। ও লেখা আছে মেবি নিচে। আচ্ছা ঠিক আছে, তাহলে লিখবো না, দেখো দাগায় দিই। দেখো তাহলে বিনতিকোণ, দেখো বিনতিকোণ এখানে বিনতিকোণকে প্রকাশ করা হয় দেখো ভাই ডেল্টা দিয়ে, ঠিক আছে, বা ডেল দিয়ে, ঠিক আছে। দেখো দেখো মেরুতে বিনতিকোণে মাত্রা 90 ডিগ্রি এবং বিষুবীয় অঞ্চলে কত ডিগ্রি? 0 ডিগ্রি। এই দুইটা মান মনে মনে রাখা লাগবে। তারপর দেখো ঢাকার বিনতিকোণের মানটা মনে রাখা লাগবে 31 ডিগ্রি নর্থ, ঠিক আছে। নিচে আসো, দেখো দেখো রাজশাহীতে ভূচৌম্বক ক্ষেত্রে আনুভূমিক প্রাবল্য কত? দেখো এটা একটু মনে রাখো, এই মানটা মনে রাখো। এবং দেখো তপন সারে বই একটা মান আছে, সেটা হলো এখানে বলছে যে রাজশাহীর ভূচৌম্বক ক্ষেত্রে আণবিক প্রাবল্য না। ঠিক সেমভাবে ঢাকার, ঢাকার মানটা দেওয়া আছে, ঢাকার মানটা দেওয়া আছে হলো তপন স্যারের বই। ওইটা দেওয়া আছে হলো তোমার কত 34 × 10⁻⁶ টেসলা মেবি, ঠিক আছে। যাই হোক এরকমই কিছু একটা দেওয়া আছে। ওকে, এখানে আর কি লাগবে? আর কিছু লাগবে না। ওকে, এখন আমরা দেখব চৌম্বকত্ব। কি দেখবো ভাইয়া? চৌম্বকত্ব। দেখো এখানে চৌম্বক দেখো এখানে বলছে চৌম্বক দ্বিপোল ভ্রামক এম ইকাল টু ছোট হাতের এম ইন্টু 2L, ঠিক আছে। চৌম্বক ভ্রামকের এককটা একটু মনে রাখো, ঠিক আছে। আর কি লাগবে এখানে? চৌম্বক আবেশের একক তো আমরা আগেই পড়ছি, এগুলো কি নতুন করে পড়ার কিছু আছে? ঠিক আছে। চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, এগুলোর একক দিছে। চৌম্বক তীব্রতা, ঠিক আছে। এই সংজ্ঞা টঙ্গা আর কি এখানে সংজ্ঞা দিছে। চৌম্বক প্রবেশতা শূন্য মাধ্যমে, এটা তো আমরা আগেই পড়ছি তাই না? এটাতে তো ম্যাথও করে আসলাম 4π × 10⁻⁷, তো এগুলো আমরা আগেই পড়ছি। তাও একটু রিডিং টিডিং দিই এখানে, ঠিক আছে। আর কিছু লাগবে না এখানে। আচ্ছা নিচে আসো, দেখো চৌম্বক পদার্থের শ্রেণী বিভাগ, ঠিক আছে। চৌম্বক পদার্থের শ্রেণী বিভাগ, দেখো এখানে বলছে চৌম্বক পদার্থের শ্রেণী বিভাগগুলো একটু দেখো। নামগুলো তোমরা অলরেডি পড়ছো অনেকবার লাইফে। প্যারাচৌম্বক তত্ত্ব, ঠিক আছে, ডায়াচৌম্বকত্ব, ফেরোচৌম্বকত্ব, ঠিক আছে, ফেরিচৌম্বকত্ব এবং কি প্রতি ফেরোচৌম্বকত্ব বা অ্যান্টি ফেরোচৌম্বকত্ব, ঠিক আছে। তো এগুলো একটু আমরা আলোচনা করব। বেশি কিছু আলোচনা নাই, জাস্ট আমাদের এখান থেকে উদাহরণগুলো লাগবে, কোনটা প্যারাচৌম্বক কোনটা ফেরোচৌম্বক, ঠিক আছে। এই যে উদাহরণ, এই যে উদাহরণগুলো বলছেন এখানে, এই উদাহরণগুলো লাগবে। তো উদাহরণগুলো মনে রাখবা কীভাবে, সেজন্য আমাদের কি করা লাগবে? একটু টিক্স খাটানো লাগবে। নেমনিক লেখা দিই আমি, ঠিক আছে। ছন্দ লেখা দিই, ছন্দটা মনে রাখবা। দেখো ছন্দটা হলো সাদিয়া, দেখো সাদিয়া আন্টি, ঠিক আছে। সাদিয়া এখন আর মানুষের ক্রাশ নাই, আন্টি হয়ে গেছে। ওকে, সাদিয়া আন্টি প্লেটের আলো কমিয়ে, প্লেটের আলো কমিয়ে, ঠিক আছে, প্লেটের আলো কমিয়ে
100 ম্যাঙ্গো নিল, 100 ম্যাঙ্গো নিল। দেখো তো কেমনে, আমার এখানে জায়গা নাই, আমি শুধু বইলা যাব, তোমরা নিচে নিচে লেখা নিবা, ঠিক আছে? তো সাদিয়া দিয়ে মনে রাখবা, দেখো সোডিয়াম, আন্টি দিয়ে মনে রাখবা অ্যান্টিমনি, প্লেট দিয়ে মনে রাখবা প্লাটিনাম, ঠিক আছে? তারপরে আলো দিয়ে মনে রাখবা অ্যালুমিনিয়াম, এটা মেবি তোমাদের বইয়ের এখানে নাই, অ্যালুমিনিয়াম নিচে লেখা নাও, অ্যালুমিনিয়াম। আলো দিয়ে কি ভাইয়া? আলো দিয়ে হলে অ্যালুমিনিয়াম, ঠিক আছে? তারপর কমিয়ে, কমিয়ে দিয়ে কি মনে রাখবা? কমিয়ে দিয়ে এখানে কি আছে দেখো, কমিয়ে দিয়ে আছে ক্রোমিয়াম, এই যে ক্রোমিয়াম, ঠিক আছে? 100 দিয়ে মনে রাখবা অক্সিজেন, তরল অক্সিজেন কিন্তু, তরল অক্সিজেন মনে রাখো, তরল কথাটা মনে রাখা লাগবে, ঠিক আছে? 100 মানে কি? তরল অক্সিজেন। ম্যাঙ্গো মানে কি ভাইয়া? ম্যাঙ্গো মানে হলো ম্যাঙ্গানিজ। নীলো মানে মনে রাখবা, দেখো ম্যাঙ্গো মানে ম্যাঙ্গানিজ মনে রাখবা, ঠিক আছে? এবং এই যে আচ্ছা অ্যামোনিয়াম বাদ গেল নাকি? আচ্ছা অ্যামোনিয়াম তোমরা 100 দিয়ে মনে রাখতে পারবা, 100 দিয়ে অক্সিজেন এবং অ্যামোনিয়াম, ঠিক আছে? ওকে, যাই হোক, তারপর দেখো নীলো, নীলো দিয়ে মনে রাখবা তোমরা, দেখো নিকেল এবং আয়রন, ঠিক আছে? নীলো দিয়ে মনে রাখবা নিকেল এবং আয়রন, দুইটা একসাথে দ্রবণ, নিকেল এবং আয়রন দ্রবণ, ঠিক আছে? কারণ আমরা জানি যে নিকেল এবং আয়রন আসলে কি, ফেরোচৌম্বক পদার্থ। তুই যে বলছি দেখ, একটু পরে যখন তোমাকে শেখাবো যে ফেরোচৌম্বক মনে রাখার টেকনিকে ফেনিকো, ঠিক আছে? ফেনিকো দিয়ে আমরা ফেরোচৌম্বক মনে রাখতে পারি। তো তুমি দেখবে ওখানে নিকেল আছে, আয়রন আছে, তো এটা তো তাহলে ফেরোচৌম্বক। আপনি ভাই তাহলে প্যারাচৌম্বকে দিলেন কেন? ঠিক আছে, নিকেল এবং আয়রন ফেরোচৌম্বক পদার্থ, কিন্তু যখন নিকেল এবং আয়রন দুইটা একসাথে থাকবে দ্রবণ আকারে, তখন সেটা কি হবে? সেটা হবে প্যারাচৌম্বক, ঠিক আছে? তো এতগুলো মনে রাখবা, এক্সট্রা শুধু নিকেল এবং আয়রন দ্রবণ আর কি দিলাম, অ্যালুমিনিয়াম দিলাম, আর বাদ বাকি এগুলা সবগুলাই কিন্তু মনে রাখা লাগবে, ঠিক আছে? ওইকে, এখানে আর কিছুই লাগবে না। তারপর দেখো এই যে প্যারাচৌম্বকের বৈশিষ্ট্য টৈশিষ্ট্য আছে না, এগুলো এখান থেকে রিডিং দিবা। তারপরে এই বৈশিষ্ট্য নিচে আছে, একসাথে সব দেওয়া আছে, এখান থেকে আমরা পড়বো, তোমরা এখান থেকে শুধু একটু রিডিং দিবা, ঠিক আছে? ওকে, তারপর দেখো ডায়াচৌম্বক, ঠিক আছে? কি দেখো ভাইয়া? ডায়াচৌম্বক। ডায়াচৌম্বকের উদাহরণগুলো আমরা পড়বো না, কেন পড়বো না ভাইয়া? কারণ আমরা অন্যান্য বাদ বাকি সবগুলা পড়বো, ঠিক আছে? পড়ার শেষে যেগুলো বাদ থাকবে সেগুলো হবে ডায়াচৌম্বক, ঠিক আছে? তো ডায়াচৌম্বক আমরা স্কিপ করবো, পড়বো না। ওকে, তারপরে যে ডায়াচৌম্বকের বৈশিষ্ট্য একটি রিডিং দিবা, যেটা বললাম বৈশিষ্ট্য আমরা নিচে পড়বো, নিচে আমাদের সুন্দর করে সবগুলো বৈশিষ্ট্য একসাথে দেওয়া আছে, ওইখান থেকে পড়বো, এখানে শুধু একটু রিডিং দিবা, ঠিক আছে? দেখো বলছে এখানে একটা কথা, যে ডায়াচৌম্বক পদার্থ চৌম্বক মোমেন্ট থাকে না, ঠিক আছে? ডায়াচৌম্বক পদার্থে চৌম্বক মোমেন্ট থাকে না, এটা শুধু একটু মনে রাখো। ওকে, এখন দেখো যে বলছে ফেরোচৌম্বক, কি বলছে ভাইয়া? ফেরোচৌম্বক। ফেরোচৌম্বক পদার্থগুলোর নাম মনে রাখবা কীভাবে? ফেনিকো, ফেনিকো, ঠিক আছে? আয়রন, নিকেল, কোবাল্ট, ঠিক আছে? ফেনিকো, ফেনিকো দিয়ে মনে রাখবা, ঠিক আছে? এই যে দেখো লোহা, নিকেল, কোবাল্ট, ঠিক আছে? ফেনিকো দিয়ে মনে রাখবা, রিডিং দিবা, এগুলা তেমন ইম্পর্টেন্ট না। তারপরে দেখো ফেরি চৌম্বক, ফেরো, ফেরি, ফেরি নামটা মনে রাখো, ফেরি, ফেরো না কিন্তু, ভুল হয় না যেন নামের ভিতরে। ফেরি মানে মনে রাখবা ফেরাইট, Fe3O4, ফেরাইট, ঠিক আছে? এই যেখানে আছে দেখো যে ফেরাইট, ফেরাইট মানে কি? ফেরি চৌম্বক, ঠিক আছে? তারপরে দেখবা অ্যান্টি ফেরো চৌম্বক, প্রতিফেরো বা অ্যান্টিফেরো, ঠিক আছে? প্রতিফেরো বা অ্যান্টিফেরো, এটা মনে রাখবা। দেখো ম্যাঙ্গানিজ অক্সাইড এবং ম্যাঙ্গানিজ ফেরাইড, MnO আর MnF2, ম্যাঙ্গানিজ অক্সাইড এবং ম্যাঙ্গানিজ ফেরাইড, ঠিক আছে? এ কি বললাম, এটা কোথায় লিখলাম? সেটা মেবি এখানে হবে, ভুল করছি, না হয় ওটা তুই লাইনে সেখানে বসাই দিলাম, ঠিক আছে? ওকে, ওকে, দেখো আগে এখন আমরা বৈশিষ্ট্যগুলো দেখবো, ঠিক আছে? যে ফেরোচৌম্বক, প্যারাচৌম্বক এবং ডায়াচৌম্বক পদার্থের বৈশিষ্ট্য, ঠিক আছে? তো দেখো বৈশিষ্ট্যগুলো এখানে আছে, দেখো ফেরোচৌম্বকের বৈশিষ্ট্য আছে 11টা, প্যারাচৌম্বকের বৈশিষ্ট্য আছে 11টা, ডায়াচৌম্বকের বৈশিষ্ট্য আছে কতগুলো? 11টা। তো এতগুলো মনে রাখবা কীভাবে? ঠিক আছে, তো দেখো এভাবে পড়তে গেলে তো মনে থাকবে না, তো আমাদের ট্রিক্স দিয়ে মনে রাখতে হবে। তো ট্রিক্সটা কি? দেখো ট্রিক্সটা হলো ভাইয়া,
ফেরোচৌম্বক, ফেরোচৌম্বকের বৈশিষ্ট্য মনে রাখবা প্লাস বা পজিটিভ। তারপরে নিচে আসো, ডায়াচৌম্বক, ডায়াচৌম্বকের বৈশিষ্ট্য মনে রাখবা নেগেটিভ বা মাইনাস, নেগেটিভ। ঠিক আছে, এবং মাঝখানে যেটা আছে, ঠিক আছে, প্যারাচৌম্বক। ঠিক আছে, নামের ভেতরেও প্যারা, কামের ভেতরেও প্যারা। ঠিক আছে, ও একটু ব্যতিক্রম। ঠিক আছে, ওর ভিতরে কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে, ওগুলো আমরা দেখব। ঠিক আছে, তো দেখো ফেরোচৌম্বকের বৈশিষ্ট্যগুলো একটু দেখো কি বলছে, যে এরা চৌম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত হয়, পজিটিভ। ঠিক আছে, পজিটিভ। এরা কঠিন এবং আচ্ছা এখানে একটা মনে রাখবা, যে দেখো ফেরোচৌম্বক হলো কঠিন এবং স্ফটিক আকার, শুধুমাত্র ফেরোচৌম্বকই কঠিন আর স্ফটিক আকার। আর দেখো প্যারাচৌম্বক এটাও কি কঠিন তরল বায়বীয় হতে পারে, ডায়াচৌম্বক কি হতে পারে কঠিন তরল বায়বীয়, মানে সব ধরনের হতে পারে, কিন্তু কি প্যারাচৌম্বক শুধুমাত্র কঠিন। ঠিক আছে, আর তরল বা বায়বীয় হতে পারে না, এটা মনে রাখবা। ঠিক আছে, ওকে। তারপরে কি বললাম, দেখো এরা ধারকত্ব ধর্ম আছে, পজিটিভ। ঠিক আছে, 20 বিন্দু আছে, পজিটিভ। ঠিক আছে, তারপরে বলছে দেখো চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা খুব বেশি, মানে ধনাত্মক। ঠিক আছে, দেখো হিস্টেরেসিস ধর্ম আছে, এটাও ধনাত্মক। তারপর বলছে চৌম্বক প্রবেশতা, ঠিক আছে, এটাও কি একে চাইতে বড়, তার মানে পজিটিভ। ঠিক আছে, চৌম্বক গ্রহিত তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে, তারপর দেখো কি বলছে যে আচ্ছা বাদ বাকি তিনটে একটু রিডিং দিও, এগুলো ইম্পর্টেন্ট না, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তো দেখো এই সবগুলো বৈশিষ্ট্য কি দেখলাম, পজিটিভ। ঠিক সেমভাবে তুমি যখন এখানে আসবা দেখবা এই দেখো এখানে দেখো সবগুলো বৈশিষ্ট্য একটু দেখি। দেখো বিকর্ষিত হয়, তার মানে কি নেগেটিভ, নেগেটিভ। ফেরোচৌম্বক কী হয়, ডায়াচৌম্বক কী হয়, বিকর্ষিত হয়। এটা কঠিন তরল বায়বীয় হতে পারে, এদের কোনো ধারকত্ব ধর্ম নাই, 20 বিন্দু নাই। ঠিক আছে, হিস্টোরেসিস ধর্ম নাই। ঠিক আছে, চৌম্বক গ্রহিতা কি ঋণাত্মক। ঠিক আছে, চৌম্বক প্রবেশতা একে চাইতে কম। ঠিক আছে, তাপমাত্রার উপর নির্ভর করে না, তার মানে কি সব কিছুই। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র অপসারণ করলে চৌম্বকত্ব লোপ পায়, মানে হ্রাস পায়, নেগেটিভ। মোট কথা সব কিছুই নেগেটিভ। ঠিক আছে, সব কিছু কী হবে, সব কিছুই নেগেটিভ হবে, সব কিছু নেগেটিভ হবে। ঠিক আছে, আর ফেরোচৌম্বক কী হবে, সব কিছুই পজিটিভ হবে। তাহলে এখন আসি আমরা প্যারাচৌম্বক। প্যারাচৌম্বক কী ভাইয়া, তুমি শুধু একটা জিনিস মনে রাখবা, যে প্যারাচৌম্বক এখানে যতগুলা বৈশিষ্ট্য আছে, কোনো বৈশিষ্ট্যের ভিতরে যদি চৌম্বক কথাটা থাকে তাহলে সেটা হবে পজিটিভ। চৌম্বক কথা থাকলে সেটা হবে পজিটিভ ধর্ম, আর যদি চৌম্বক কথা না থাকে তাহলে সেটা হবে নেগেটিভ ধর্ম। শুধু একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা দাগায় দেই। ব্যতিক্রমটা হলো দেখো বলছে যে দেখো এদের চৌম্বক ধারকত্ব নেই, এটাই শুধু নেগেটিভ। মানে চৌম্বক থাকার বলছিলাম চৌম্বক কথা থাকলে পজিটিভ হবে, কিন্তু এখানে কি চৌম্বক কথা থাকার পথেও নেগেটিভ, মানে ধর্ম নেই। তাছাড়া সবগুলাই কি দেখো পজিটিভ। এটা কিন্তু চুম্বক, চৌম্বক না, দেখো এই জন্য নেগেটিভ। চুম্বক দ্বারা আকর্ষিত হয়, কম আকর্ষিত হয়, তার মানে কি নেগেটিভ। ঠিক আছে, তারপর বলছে দেখ 20 বিন্দু নাই, এটা তো বিপরীত জানি। ঠিক আছে, তারপর কি বলছে দেখো যে আম, দেখো চৌম্বক গ্রাহিতা প্রবণতা কম, মানে ধনাত্মক, এটা ধনাত্মক মানে কি পজিটিভ। ঠিক আছে, চৌম্বক প্রবেশতা কি একে চাইতে বড়, দেখো এটা পজিটিভ। ঠিক আছে, তারপর কি বলছে যে চৌম্বক গ্রহিতা তাপমাত্রার উপর নির্ভর করে, এটাও পজিটিভ। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র অপসারণ করলে চৌম্বকত্ব লোপ পায়। তো যাই হোক, যেটা বললাম যে চৌম্বক কথাটা থাকলে দেখবা পজিটিভ, আর চৌম্বক না থাকে যদি চুম্বক থাকে, চুম্বক কই, যদি চুম্বক টুম্বক থাকে বা অন্যান্য যে কোনো কথা থাকলে সেগুলো কী হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, ওকে। তাহলে কিন্তু আমরা এখানে কি প্যারাচৌম্বক, ফেরোচৌম্বক, ডায়াচৌম্বক সবগুলা বৈশিষ্ট্য খুব ইজিলি পড়ে ফেললাম। ঠিক আছে, ওকে। এখান থেকে কতগুলো মান দিছে, মানগুলো একটু মনে রাখো। ঠিক আছে, ডায়াচৌম্বক, প্যারাচৌম্বক, ফেরোচৌম্বকে কোনটার ক্ষেত্রে কি হয়, কোনটা ক্ষেত্রে একের চাইতে বড় হয়, কোনটার ক্ষেত্রে একের চাইতে কম ছোট হয়, এটা একটু মনে রাখো। ওকে, নিচে আসো, দেখো এখন আমরা পড়বো চৌম্বক ডোমেইন। ঠিক আছে, এখানে তেমন কিছু নাই, তার দু একটা লাইন আছে, যেখানে এই লাইনটা মনে রাখো যে কপি কলে কাঁচা লোহা ব্যবহার করা হয়, কপি কলে কাঁচা লোহা ব্যবহার করা হয়। এখানে একটু রিডিং দিবা। ঠিক আছে, ইতিহাস মিতিহাস বর্ণনা করছে। ঠিক আছে, ওকে। নিচে আসো, দেখো তড়িৎ চৌম্বক। দেখো দেখো বলছে চৌম্বকের প্রাবল্য বাড়ানোর দুটো উপায়, একটা হলো তড়িৎ প্রবাহ বাড়ালে, একটা কি সলিনয়েড প্যাচের সংখ্যা বাড়াইলে। মোট কথা যেটাই বাড়াবা তার মানে দুইটা বাড়াইলে কি হবে, চৌম্বকের প্রাবল্য বৃদ্ধি পাবে, মানে এক্সেপশন কিছু নাই, সেটা আলাদাভাবে মনে রাখারও কিছু নাই। ঠিক আছে, ওকে।
দেখো এখন আমরা দেখবো স্থায়ী চুম্বক আর অস্থায়ী চুম্বক। কি দেখবো ভাইয়া? স্থায়ী চুম্বক এবং অস্থায়ী চুম্বক। ঠিক আছে, দেখো এই টপিকে দুইটা প্যাঁচ মারা কথা আছে, দুইটা প্যাঁচ মারা কথা আছে। প্যাঁচ মারা কথা কি ভাইয়া? দেখো এখানে একটা কথা বলছে সুন্দর করে, দেখো ইস্পাত দ্বারা তৈরি চুম্বক হলো প্রথম স্থায়ী চুম্বক। বুঝছো কিনা? ইস্পাত দ্বারা তৈরি চুম্বকই প্রথম স্থায়ী চুম্বক। ঠিক সেমভাবে দেখো নিচে এসে আরেকটা কথা বলছে যে নিকেল দিয়ে সর্বপ্রথম স্থায়ী চুম্বক তৈরি করা হয়। এ দেখো নিকেল দিয়ে সর্বপ্রথম স্থায়ী চুম্বক তৈরি করা হয়। তাহলে দুইটা সাংঘর্ষিক হয়ে গেল না? এক জায়গায় বলি ইস্পাত, এক জায়গায় বললো নিকেল। এখন বলবো যে ভাইয়া দাগাবো কোনটা? তো ভাইয়া দেখো প্রশ্ন দেখে দেখে দাগাইতে হবে। যদি তোমাকে বলে যে কোনটি দ্বারা প্রথম স্থায়ী চুম্বক তৈরি করে, প্রথম প্রথম কথা থাকলে দেখাবা ইস্পাত। আর যদি বলে সর্বপ্রথম, তাহলে দেখাবা কোনটা? নিকেল। বুঝছো কি না? প্রথম এবং সর্বপ্রথম দুইটা কিন্তু পেঁয়াজ বুঝতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে এখানে কথাবার্তা বলছে বিভিন্ন কিছু, এগুলো একটু দেখো। ঠিক আছে, সংখ্যার ভিতরে আয়রন কত ভাগ থাকে, কোনটা কার্বন কত পার্সেন্ট থাকে, কি থাকলে কি হয়, এগুলো একটু দেখো। এখন আমাদের লাগবে ছকটা। ছকটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমন হইতে পারে আমার মন বলতেছে এই বছর এই ছক থেকে একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, তো চলো আমরা ছকটা একটু পড়ি। ঠিক আছে, ছকটা একটু পড়ি। তো দেখো ছক, স্থায়ী চুম্বক এবং সংকর ধাতু এবং ব্যবহার তিনটে আসলে পড়া লাগবে। তো ব্যবহারটা তোমরা এমনি মনে রাখতে পারবা, একটু কষ্ট করে মনে রাখা যায়। কষ্ট মানে একটু সহজে মনে রাখা যায়, কষ্ট হয় না। কিন্তু প্রবলেম হয় তোমার এই সংকর ধাতুগুলা মনে রাখতে। ঠিক আছে, তো সংকর ধাতুগুলো আমি একটু পড়াই দিব। দেখো দেখো তুমি পারমেলয়, পারমেলয় মনে রাখবা, পারমেলয় ফেনি, পারমেলয় ফেনি। তার মানে কি থাকবে? আয়রন বা লোহা এবং নিকেল থাকবে। দেখো বলছে লোহা এবং নিকেল। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো যে সিরামিক চুম্বক। তুমি সিরামিক চুম্বক এখানে মনে রাখবা। দেখো আচ্ছা সিরামিক চুম্বকটি একটু স্কিপ করি, একটু পরে দেখি আমরা। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলছে স্টিয়ালয় বা কাঁচা লোহা। কি বলছে ভাই? স্টিয়ালয় বা কাঁচা লোহা। এখানে মনে রাখবা, দেখো আমরা পারমেলয় কি পড়ছিলাম? পারমেলয় দেখছি ফেনি। ঠিক আছে, আর তুমি স্টিল বা কাঁচা লোহা এখানে মনে রাখবা ফেসি। কি মনে রাখবা? ফেসি। তার মানে কি? লোহা এবং সিলিকন। ঠিক আছে, গেল। তারপরে দেখো ভিকালয়। কি নাম ভাইয়া? ভিকালয়। ভিতে মনে রাখবা ভ্যানাডিয়াম, কাতে মনে রাখবা কোবাল্ট, লতে মনে রাখবা লোহা। দেখো নামের ভেতরে কিন্তু মিশ্রণ দেওয়া আছে। ভতে ভ্যানাডিয়াম, কতে কোবাল্ট, লতে লোহা। ঠিক আছে, তারপরে দেখো মাম মেটাল। কি আছে ভাইয়া? মাম মেটাল। ঠিক আছে, মাম, মাম মানে কি? মা। ঠিক আছে, মামদেরই তো মাম বলে। ঠিক আছে, তো মায়েরা কি করে? মায়েরা কুকার কেনে না? তো মনে রাখবা মম কুকার কিনলো। ঠিক আছে, দেখো দেখো এভাবে মনে রাখবা মম কুকার নিল, মম কুকার নিল। ঠিক আছে, রান্না করার কুকার কিনছে। তো দেখো মম মানে কি? মম মানে মনে রাখবা মাম মেটাল। ঠিক আছে, কুকারের কু দিয়ে মনে রাখবা, দেখো কুপার কু মানে কি? কপার। ঠিক আছে, কার মানে কি? ক্রোমিয়াম। ঠিক আছে, ন মানে হলো নিকেল, ল মানে কি? লোহা। ঠিক আছে, নীলোর নি মানে নিকেল, লো মানে কি? লোহা। ঠিক আছে, কুকার। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। তারপর দেখছি বলছে ফিকোনাল। ফিকোনালের কোনো কিছু নাই, সংকর ধাতু দেওয়া নাই এখানে, তার মানে লাগবে না, বাইচা গেছো। তারপর কি বলছে দেখো যে দেখো অ্যালিনিকো। কি বলছো ভাইয়া? অ্যালিনিকো। দেখো এতে মনে রাখবা অ্যালুমিনিয়াম, লিতে কি ভাইয়া? লিতে হলো লোহা, নিতে কি? নিকেল, কোতে কি? কোবাল্ট। আর শুধু এক্সট্রা মনে রাখবা তামা। ঠিক আছে, এক্সট্রা কোনটা মনে রাখবা? এই তামা। তামা টেক্সটটা মনে রাখবে এখানে। ঠিক আছে, কারণ তামা তুমি সূত্র দিয়ে মনে রাখতে পারবা না। তারপর দেখছি বলছে দেখো টিকোনাল। কি বলছো ভাইয়া? টিকোনাল। দেখো টিকোর এখানে দেখো টি, টি মানে কি? টাইটেনিয়াম, কো মানে কোবাল্ট, না মানে কি? নিকেল। ঠিক আছে, তাহলে বাঁচা থাকলো কি? দেখো না মানে নাতে ন হলো নিকেল, লতে কি? লতে হলো লোহা। বাজা থাকলো তামা এবং অ্যালুমিনিয়াম। ওই যে উপরে আমরা তামা এক্সট্রা পড়ছি না, এখানেও তোমাকে তামা এক্সট্রা পড়তে হবে, সাথে অ্যালুমিনিয়াম এক্সট্রা পড়তে হবে। ঠিক আছে, তো দেখো সবগুলো কিন্তু পড়ে ফেলছি। তো দেখো সবগুলো যদি পড়ি, বাদ বাকি যেটা থাকবে সেটা কি? সিরামিক চুম্বক, বা তুমি অক্সাইড মনে রাখতে পারো। ঠিক আছে, দেখো আয়রন অক্সাইড এবং বেরিয়াম অক্সাইড দুইটা মিলে কি? সিরামিক চুম্বক। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা সংকর ধাতু সবগুলো পড়ে ফেললাম। আর তুমি সুন্দর করে একটু ব্যবহারগুলো পড়ে নিবা নিজে নিজে। ঠিক আছে, যেমন টিকোনাল স্থায়ী চুম্বক তৈরি। ঠিক আছে, অ্যালিনিকো শক্তিশালী স্থায়ী চুম্বক। ঠিক আছে, শক্তিশালী কথাটা মনে রাখো, শক্তিশালী আর একটা এখানে কিন্তু শক্তিশালী নাই। ঠিক আছে, দেখো ফিকোনাল
লাউড স্পিকার, এটা মনে রাখা যায় ফিল দিয়ে, ফিল। ঠিক আছে, ফতে ফিকোনাল, লতে লাউড স্পিকার। ঠিক আছে, এভাবে একটু সবগুলো ব্যবহার মনে রাখো। ওকে, তো এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল শখটা। হ্যাঁ, দেখো এখানে বলছে হিস্টোরেসিস। ঠিক আছে, হিস্টোরেসিস এটার সাহায্যে কোনো পদার্থের কি কি বিষয় জানা যায়। ঠিক আছে, ধর্মগুলা কোন কোন বিষয় জানা যায় এটা একটু মনে রাখা লাগবে। দেখো বলছে যে পদার্থের ধারণ ক্ষমতা, সহনশীলতা, চৌম্বক গ্রহিতা এবং প্রবেশ্যতা। ঠিক আছে, কয়টা গেল? 4টা। তোমাকে সুন্দর করে একটা অপশন চেঞ্জ করে দিবে, বলবে যে কোনটি কোন কোন বিষয় জানা যায় না, সুন্দর করে একটা বিষয় খালি কি করে দিবে, চেঞ্জ করে দিবে। ঠিক আছে, ওকে। অস্থায়ী চুম্বক, স্থায়ী চুম্বক। ঠিক আছে, ওকে। এখন দেখো স্থায়ী চুম্বকের ব্যবহার এবং অস্থায়ী চুম্বকের ব্যবহার। তো আমরা যদি স্থায়ী চুম্বকের ব্যবহারগুলো পড়তে পারি, তাহলে তো আমাদের অস্থায়ীগুলো পড়া লাগতেছে না, কারণ একটা জানলে আর একটা জানা হয়ে যাবে। তো আমরা এক কাজ করবো, স্থায়ী চুম্বকের ব্যবহারগুলো জানবো। কীভাবে জানবো? একটা নিমোনিক দিয়ে জানবো, একটা ছন্দ দিয়ে জানবো। ঠিক আছে, তো ছন্দটা আমি একটু লিখে দিই, দেখো মনে রাখবা। ট্রাম, ঠিক আছে, ট্রাম, ট্রাম জোরে ঘন্টা বাজায়, তাই কানে ইয়ারপিস, কানে ইয়ারপিস, ইয়ারপিস ও দরজায় তালা দিতে হয়, দরজায় তালা দিতে হয়। ঠিক আছে, কি বললাম? ট্রাম জোরে ঘন্টা বাজায়, তাই কানে ইয়ারপিস ও দরজায় তালা দিতে হয়। এটাতে কি মনে রাখবা? স্থায়ী চুম্বকের ব্যবহার। ঠিক আছে, কেমনে মনে রাখবা? দেখো বলছে ট্রাম দিয়ে মনে রাখবা ট্রান্সফরমার। কই গেল? দেখো দাগায় দিই। আচ্ছা কই গেল, কই গেল রে ভাই? আচ্ছা এটা এটা আচ্ছা কই লিখলাম এটা? স্থায়ী চুম্বকের ব্যবহার। আরে ভাই এটা তো অস্থায়ী চুম্বকের ব্যবহার। আচ্ছা সমস্যা নাই, আমি লেখা উপরে তুলে দিই, দাঁড়াও 1 মিনিট। ঠিক আছে, ওকে। এখন দেখো বুঝিয়ে দিই। ঠিক আছে, এটা হলো কি অস্থায়ী চুম্বকের ব্যবহার। ঠিক আছে, সরি ভুল বলছি, স্থায়ী না অস্থায়ী। ঠিক আছে, অস্থায়ী চুম্বকের ব্যবহার। তো দেখো ট্রাম দিয়ে মনে রাখবা ট্রান্সফরমার, জোরে দিয়ে মনে রাখবা জেনারেটর, ঘন্টা দিয়ে মনে রাখবা বৈদ্যুতিক ঘন্টা। ঠিক আছে, তারপরে ভাইয়া দেখো কি বলছি, যে বাজাই দিয়ে কিছু নাই, কান। ঠিক আছে, কান দিয়ে মনে রাখবা ক্রেন। ঠিক আছে, কান দিয়ে কি মনে রাখবা? ক্রেন। ইয়ারপিস দিয়ে মনে রাখবা, দেখো এখানে বলছে যে কই গেল, দেখো টেলিফোনের ইয়ারপিস, এই যে টেলিফোনের ইয়ারপিস। ঠিক আছে, ইয়ারপিস। এবং দেখো বলছে যে দরজায়, ঠিক আছে, দরজা দিয়ে মনে রাখবা দরজার তড়িৎ চুম্বক তালা। তোর দরজায়, ঠিক আছে, দরজা দিয়ে দরজা এবং কি তালা দিচ্ছেন, তালা দিতে বলছে, তালা দিয়ে মনে রাখবো তড়িৎ চুম্বক তালা। ঠিক আছে, তাহলে কি আমরা এটা দিয়ে সবগুলোই মনে রাখতে পারবো। ঠিক আছে, এবং এই যে ট্রাম, ট্রামের ট্র দিয়ে হলো ট্রান্সফরমার, ম দিয়ে হলো মোটর, মোটর, এই যে মোটরও আছে। ঠিক আছে, তাহলে এগুলো কি, এগুলো সব অস্থায়ী চুম্বকের ব্যবহার। এগুলো বাদ দিয়ে যত কিছু আছে সবগুলাই কি পৃথিবীর সব কিছুই স্থায়ী চুম্বকের ব্যবহার। ঠিক আছে, এবং দেখো অস্থায়ী চুম্বক, সরি স্থায়ী চুম্বকের একটা উল্লেখযোগ্য ব্যবহার আছে, সেটা হলো ভাই দেখো বলছে যে খনিজ থেকে উত্তোলনকৃত প্রাকৃতিক চুম্বকের দিকদর্শী ধর্ম থাকায়। ঠিক আছে, এই দিক নির্ণয় কাজে ব্যবহার করা হয়। ওকে, এখন আমরা দেখবো স্থায়ী চুম্বক নির্মাণের জন্য উপযুক্ত পদার্থের ধর্মাবলী। এবং আর একটা আছে হলো তড়িৎ চুম্বক তৈরির জন্য উপযুক্ত পদার্থের ধর্মাবলী। ঠিক আছে, দেখো একটা স্থায়ী চুম্বক আর একটা হলো কি তড়িৎ চুম্বক। ঠিক আছে, তো দেখো এটা আমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো, আলাদাভাবে পড়বো না। তো দেখো স্থায়ী চুম্বক মানে মনে রাখবা পজিটিভ। ঠিক আছে, স্থায়ী চুম্বক মানে কি মনে রাখবা? পজিটিভ।
আর তড়িৎ চুম্বক মানে মনে রাখবা নেগেটিভ, শুধু একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা পড়লেই হবে। তো দেখো এই যে পজিটিভ, দেখো এখানে বলছে যে উচ্চমান, সব কিছু উচ্চমান, 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 দেখছো সবগুলো লাইনের ভিতর কি আছে, উচ্চমান কথা আছে, তার মানে কি এটা হলো স্থায়ী চুম্বকের ব্যাপার স্যাপার। আর যদি বলে যে তড়িৎ চুম্বক, ঠিক আছে, সেক্ষেত্রে কি দেখবা যে কম, কম, ঠিক আছে, কম, শুধুমাত্র একটা জায়গায় একটু উচ্চ, মানে যে প্রথমটা, ঠিক আছে, এটা শুধু একটু ব্যতিক্রম, ঠিক আছে, এটা কি ভাই, এটা হলো ব্যতিক্রম, ব্যতিক্রম। তো তুমি এই পজিটিভ এবং নেগেটিভ এই ট্রিক্স দিয়ে সবগুলো মনে রাখতে পারবা এখানে এখানে, শুধুমাত্র ব্যতিক্রমটা পড়লে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আলটিমেটলি আরগুলো তুমি এমনি মনে রাখতে পারবা, ঠিক আছে। ওকে, তো দেখো আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ, ঠিক আছে। ওকে, তো যেগুলো দাগায় দিলাম সেগুলো ভালোভাবে পড়ো, ঠিক আছে। প্লাস বাদ বাকি যেগুলো কিছু সংজ্ঞা টঙ্গা আসছিল, দাগানো ছিল, আমি দাগাই না এক্সট্রা করে, আগে থেকে দাগানো ছিল, ওইগুলো তোমরা রিডিং পড়বা, ঠিক আছে। ওইগুলো জায়গায় বেশি টাইম দেওয়ার দরকার নাই, জাস্ট রিডিং পড়বা। আর যেটা বললাম, আমি চ্যাপ্টারের সূত্রগুলো একটু মনে রাখা ট্রাই করবা, সূত্র মনে রাখলেই দেখবা যে চ্যাপ্টারের প্রায় 70% বা 50% ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ রাতের ক্লাসে দেখা হবে। আল্লাহ যদি সুস্থ রাখে আমাকে, সবাই আমার জন্য একটু দোয়া করো, ঠিক আছে। ওকে, আম, আর সবচাইতে বড় কথা, আমাদের তোমরা হয়তো জানো যে আমাদের 20 তারিখ থেকে ডিসেম্বরের, তোমাদের তো ফি কী বলে যে জিকে ইংলিশ কোর্স শুরু হবে 10 তারিখ বা 11 তারিখ থেকে, 11 তারিখ থেকে মেবি, ঠিক আছে। তো 11 তারিখ থেকে জিকে ইংলিশ ক্লাস শুরু হবে, 20 তারিখের ভিতরে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে জিকে ইংলিশ কোর্স, ঠিক আছে, ক্লাস ফার্স্ট পরীক্ষা। আর তোমরা হয়তো জানো যে 20 তারিখ থেকে আমাদের মডেল এক্সাম ব্যাচ শুরু, 20 ডিসেম্বর থেকে, ঠিক আছে। এক্সাম ব্যাচের রুটিনগুলো তোমরা মোটামুটি সবাই জানো, এত ভালো রুটিন হয়তো অন্য কোনো প্ল্যাটফর্মে দেয় নাই, ঠিক আছে। মূল বই পড়ার পাশাপাশি আমরা এক্সট্রা রাইটারের উপরে পরীক্ষা রাখছি, প্লাস আমরা দিনে 2টা করে পরীক্ষা রাখছি, যাতে স্টুডেন্টের উপর চাপ না পড়ে, রিল্যাক্সে পড়তে পারে। একদিনে 6টা চ্যাপ্টার পড়া চাইতে, মানে এক পরীক্ষার জন্য একদিনে 6টা চ্যাপ্টার পড়া চাইতে তুমি যদি 3টা করে 2টা পরীক্ষা দাও, সেটা বেশি ইম্পর্টেন্ট, মানে বেশি কার্যকরী না তোমার জন্য, তুমি রিল্যাক্সে পড়তে পারবা। তোমার মাথায় থাকবে যে তুমি 2টা করে, তোমার মাথায় থাকবে তুমি 3টা করে চ্যাপ্টার পড়ে পরীক্ষা দিবা। আর যদি তোমার একটা এক্সাম দেওয়া লাগতো দিন শেষে, তোমার মনে তুমি মনে ভাবতা যে ও বাবা আমাকে তো 6টা চ্যাপ্টার পড়া লাগবে সারাদিনে, অনেক, তুমি হয়তো প্রথম 2-3টা চ্যাপ্টার ভালোভাবে পড়লা, তারপরে দেখবে আর মনোযোগ ধরে রাখতে পারতেছো না, তখন তোমার কি হবে, মনোযোগ খারাপ হবে, পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, ঠিক আছে। কিন্তু আমরা যে এই জন্য আসলে দিনে 2টা করে পরীক্ষা রাখছি, যাতে 3টা করে, ঠিক আছে, আলটিমেটলি 2টা করে চ্যাপ্টার বইয়ের, আর একটা হলো জিকে, জিকে এবং ইংলিশ থাকবে, ঠিক আছে। এতে করে হবে কি, তুমি পড়ার ফ্লোটা ধরে রাখতে পারবা, মনোযোগ ধরে রাখতে পারবে, এবং সকালে পরীক্ষা খারাপ হলে বিকালে পরীক্ষায় তুমি ব্যাক আপ করতে পারবা, সেই চান্স আছে, ঠিক আছে। ওকে, তো যাই হোক, এখন অফার চলতেছে 399 টাকার, কয়েকদিন পরে কিন্তু অফার, এটা কিন্তু 999 টাকা হয়ে যাবে আলটিমেটলি, ঠিক আছে। যদিও তোমরা জানো যে আগে অফার ছিল, এটার চাই তো বাইরে গেছে, এখন আরও বাড়বে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যারা ভর্তি হইতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। ওকে, সবার জন্য শুভকামনা, আমার জন্য একটু দোয়া করো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।